আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বোর্ডে দেখতে পাচ্ছ যে বায়োলজি সেকেন্ড পেপারের হচ্ছে আমরা শেষ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমরা যে ম্যারাথন ক্লাস নিচ্ছিলাম, তো আমরা বিগত কিন্তু দুইটা ম্যারাথন ক্লাস নিয়েছি অলরেডি হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের ওপর। তো আজকে বায়োলজি সেকেন্ড পেপারের ওপর 3 নাম্বার লাইভ ক্লাস। তোমরা যদি হচ্ছে দেখে থাকো যে বায়োলজি প্রথম পত্র আমরা যে সাজেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে সিকিউ হোক কিংবা এমসিকিউ, যেটাই তুমি দেখো না কেন, সবগুলো কিন্তু আমি যেগুলো যেগুলো বলে দিয়েছি, তোমরা যদি খেয়াল করো, তোমরা যদি আমার ক্লাস করে থাকো, তাহলে দেখবে আমি যা যা বলছি সবগুলো ইনশাল্লাহ হচ্ছে পরীক্ষাতে কিন্তু আসছে। বিভিন্ন বোর্ডে কিন্তু পরীক্ষাতে আমি যা যা পড়াইছি তাই কিন্তু আসছে। সো ইতোমধ্যে হচ্ছে আমরা কিন্তু হচ্ছে এখানের হচ্ছে দুইটা চ্যাপ্টার আমরা মানে 4টা চ্যাপ্টার অলরেডি পড়ে ফেলছি আমরা দুইটা লেকচারে। যে হচ্ছে এই যে বায়োলজি সেকেন্ড পেপারের উপরে আমরা দুইটা 4টা করে হচ্ছে চ্যাপ্টার কিন্তু শেষ করে ফেলছি। সেটা হচ্ছে কি ছিল, সেটা হচ্ছে আমরা প্রথম যেই লেকচারটা ছিল সেটা হচ্ছে তোমরা যারা শেয়ার করবে আজকে আজকে ক্লাসের স্লাইডের পাশাপাশি গত দুইটা যে ক্লাস হয়েছে ম্যারাথন ক্লাস, যে বায়োলজি সেকেন্ড পেপারের ওপর 23 তারিখ এবং 24 তারিখে যেই ক্লাসটা হয়েছে, ঠিক আছে, 23 তারিখ এবং 24 তারিখে যে ক্লাসটা হয়েছে, ঠিক আছে, সেই ক্লাসে দেখবা হচ্ছে সেই ক্লাসের ইয়েটাও হচ্ছে দিয়েছে। আচ্ছা, অনেকে মেসেজ দিচ্ছে ক্লাস শুরু হয়েছে কিনা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো হচ্ছে সেই ক্লাসের পিডিএফটাও পেয়ে যাবে। এবং তোমরা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এবং তোমরা যদি লক্ষ্য করে দেখে থাকো যে আমরা যেই হচ্ছে ইয়েটা দিয়েছি, কি বলে, সাজেশনটা দিয়েছি, সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে কিন্তু পরীক্ষা মানে তোমাদের পরীক্ষায় কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু ক্লাস শুরু করব, আমরা একটু লেট হয়ে গেলাম যুক্ত হতে। তো সবাই একটু হচ্ছে দ্রুত আবার যুক্ত হয়ে যাও, তাহলে হচ্ছে আমরা শুরু করে দিব। আমরা 2-1 মিনিটের মধ্যে শুরু করে দিব। আজকে কিন্তু আমরা 3টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। এর আগে হচ্ছে আমরা 2টা চ্যাপ্টার পড়িয়ে দিয়েছি তোমাদেরকে অলরেডি। আর আজকে হচ্ছে আমরা যেই 3 নাম্বারের ওপর হচ্ছে ক্লাসটা তোমাদেরকে দিচ্ছি, যে 3 নাম্বার ক্লাস। তো এই 3 নাম্বার ক্লাসে হচ্ছে তোমরা সবাই হচ্ছে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। 3 নাম্বার ক্লাস আজকে। এবং এই যে ক্লাসটাতেও কিন্তু সর্বোচ্চ সংখ্যক হচ্ছে তোমরা হচ্ছে কি বলবো তোমাদের, যে সর্বোচ্চ সংখ্যক কমন কিন্তু তোমরা পাবা, ঠিক আছে। এটা হচ্ছে আগের যে ক্লাস, সেটা তুমি যদি দেখে থাকো সেটাতেও বুঝবা, ঠিক আছে। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নাও, তারপরে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে তোমাদের সাথে হচ্ছে আলোচনা করব, ঠিক আছে। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নাও। ওকে। এবং কে কোথা থেকে আসলে ক্লাসটা দেখতেছে এবং সবার পরীক্ষা কেমন হয়েছে তোমাদের, এটা কিন্তু জানাতে ভুলিও না, ঠিক আছে। সবাই সবার যে পরীক্ষাটা কেমন হয়েছে এটা একটু জানাও, ঠিক আছে। তাহলে আমরা বুঝবো, ঠিক আছে, তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে এটা একটু জানাও ভাইয়াকে, যে পরীক্ষা কেমন দিলা আজকের পরীক্ষা, ঠিক আছে। এবং কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিলা এটাও জানাতে ভুলিও না, ঠিক আছে। তো রাফিজা হোসেন নির্জনা শেয়ার ডান, ওকে। খাদিজা আক্তার শেয়ার করে দিয়েছে। আরো যারা হচ্ছে, আমি হচ্ছে পুরা হচ্ছে তোমাদেরকে ইয়েটা দিয়ে দিব, যে এর আগের যে 2টা ক্লাস আমি করিয়েছি সেই 2টা ক্লাসের যে পিডিএফটা এবং ক্লাসের লিঙ্কটাও দিয়ে দিব, ঠিক আছে। আমি ক্লাসটা হচ্ছে আগামীকাল কেন রাখি নাই, ক্লাসটা আজকেই কেন রাখলাম, কারণ তোমরা যাতে প্রস্তুতি নিতে পারো। আজকে হচ্ছে এই যে ক্লাসটা শেষ করার পরে এর আগে তোমরা আরো 2টা ক্লাস করছো, ওই 3টা ক্লাস যদি তোমরা দেখো এবং স্লাইডটা দেখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের এখান থেকে সবকিছু হচ্ছে কমন হয়ে যাবে, ঠিক আছে। সব ধরনের সমস্যা থাকলে সলভ করে নিতে পারবা। তো আমরা বেশি কথা না বলে আমরা হচ্ছে শুরু করে দেই আস্তে আস্তে করে, ঠিক আছে। ওকে। তো দেখো যে প্রথমে হচ্ছে, ওকে, চলো দেখো আমরা যে দেখো জীববিজ্ঞান প্রথম পত্রের উপর কিন্তু আমরা 3 দিন ক্লাস নিয়েছিলাম, যেটা অলরেডি হচ্ছে আমাদের ডান 25, 26, 27 ভাগ করে করে সেটা আমাদের শেষ। এখন তোমরা যে দেখতেছো যে আমরা 23 তারিখে হচ্ছে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, জিনতত্ত্ব, বিবর্তন। 24 তারিখে ক্লাস নিয়েছিলাম হচ্ছে রক্ত সঞ্চালন আর চলন অঙ্গ চালনা। এবং আজকে 28 তারিখ, আজকে হচ্ছে লাস্ট ক্লাস, পরিপাক ও শোষণ, প্রাণীর পরিচিতি, শ্বসন ও শ্বাসক্রিয়া। সো এইচএসসি 25 ব্যাচ তোমাদের সাথে হচ্ছে আজকে হচ্ছে আমার শেষ ক্লাস। তো সবাই একটু রেসপন্স করবা এবং সবাই সবার সাথে তোমাদের পরিচিত যারা আছে বা গ্রুপ আছে
তোমাদের স্কুল মানে কলেজের সেগুলোতে একটু ক্লাসটা শেয়ার দিবা। তো আজকের ক্লাস থেকেও তোমরা আসলে ইনশাল্লাহ সর্বোচ্চ সংখ্যা প্রশ্ন কিন্তু কমন পাবা, যে বিগত ক্লাসে যেমন পেয়েছো আজকেও ইনশাল্লাহ পাবা। তো কে কোথা থেকে দেখতেছো এবং হচ্ছে সবাই একটা জিনিস আমাকে বইলো, সেটা হচ্ছে যে হচ্ছে তোমরা পরীক্ষাটা কেমন দিয়েছো, আজকে পরীক্ষাটা কি ভালো হয়েছে কিনা। আর যদি খুব একটু খারাপ হয়েও যায় তাও কিন্তু হচ্ছে তোমাদের এখান থেকে কিন্তু কামব্যাক করার উপায় আছে। তুমি হচ্ছে এই যে বায়োলজি সেকেন্ড পেপারে একটু ভালো পরীক্ষা দিলে তাহলে কিন্তু এখান থেকেও তোমার একটা কামব্যাক করার সুযোগ আছে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। শুরু করি। সো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে যেটা যে কি দেওয়া আছে দেখো। এখানে আমি সবার আগে তোমাদেরকে যে জিনিসটা আগে দেখাই যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, ঠিক আছে। তো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে আমরা এইটা কোন চ্যাপ্টার পড়তেছি জানো? এটা হচ্ছে আমরা পরিপাক ও শোষণ যে চ্যাপ্টারটা এটা পড়তেছি, এটা দেখাচ্ছি, ঠিক আছে। তা পরিপাক ও শোষণ যে চ্যাপ্টারটা আছে, সো পরিপাক ও শোষণ চ্যাপ্টারের ক্ষেত্রে এখানে হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রায় 184, ঠিক আছে। 184টা হচ্ছে তোমার বহু নির্বাচনী প্রশ্ন আসছে, তার মানে এখান থেকে প্রচুর পরিমাণ বহু নির্বাচনী প্রশ্ন আসে। এবং 48টা হচ্ছে সৃজনশীল আসছে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। এখন তাহলে বুঝতে পারতেছো চ্যাপ্টারটার গুরুত্ব হচ্ছে কতটুকু। এখান থেকে প্রতি বছর হচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে। তো এখানে যদি আমরা অ্যানালাইসিস করে দেখি প্রত্যেক বছর 3টা বা 4টা হচ্ছে এমসিকিউ আসে, আর সিকিউ তো একটা হচ্ছে আসেই এখান থেকে, ঠিক আছে, সিকিউ তো একটা এখান থেকে আসেই। সো এই হলো অবস্থা। তো এখন হচ্ছে আমরা যে এই চ্যাপ্টারের যে আমরা সৃজনশীল অংশটা এখান থেকে দেখব। তারপরে তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য আমার কাছে একটা স্পেশাল শিট আছে, ওটা দিয়ে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে এখানে যে এমসিকিউ গুলো পড়ে সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো প্রশ্ন নাম্বার 1, ঠিক আছে, প্রশ্ন নাম্বার 1, ঠিক আছে। দেখো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, এখন দেখো হচ্ছে ব্যাপারটা হচ্ছে দেখো এইখানে এই যে জিনিসটা, এটা হচ্ছে আমি তোমাদেরকে একটু অঙ্কন করে দেখাই, ঠিক আছে, আমি একটু অঙ্কন করে দেখাই। আচ্ছা, তো তার আগে আমার মনে হয় আমার একটা আলাদা একটা স্লাইড আছে, ওই স্লাইডটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব, ঠিক আছে। কারণ ওইখান থেকে যদি আমি একটু পড়াই তাহলে তোমাদের জন্য একটু আরো বেশি সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ওই স্লাইডটা হচ্ছে আমি একটু পাঠাই একটু পরে, তার মধ্যে হচ্ছে তোমাদেরকে এটা দিই, ঠিক আছে। তো হচ্ছে আমার আরেকটা স্লাইড আছে যেটা থেকে হচ্ছে তোমরা যে খুব বেশি সংখ্যক হচ্ছে যেটা বললাম যে এমসিকিউ এর জন্য খুব বেশি কাজে দিবে, সেটা হচ্ছে আমি ইসের জন্য পড়াই, তোমার হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়াই। কিন্তু এই চ্যাপ্টারটার এই জায়গাটা যদি তোমাকে পড়ানো হয় তাহলে তুমি এখান থেকে খুব ভালো একটা মার্ক হচ্ছে তুলতে পারবা। তো ওইটাই হচ্ছে আমি এখন এখানে শেয়ার করতেছি এবং সেটা থেকে আমি তোমাকে পড়াবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে, একটু ওয়েট করো সবাই, ঠিক আছে। আমি ওই স্লাইডটা হচ্ছে তোমাদেরকে একটু দেখাবো এবং ওখান থেকে আমি এমসিকিউ এর জন্য তোমাদেরকে হচ্ছে একটু দেখাই নিব, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে তারপরে আবার এখানে সাজেশনে ব্যাক করব, ঠিক আছে। আচ্ছা, তো দেখি। আচ্ছা, ওটা মনে হয় এখনো আসে নাই। আচ্ছা ঠিক আছে, আমার যে এইটা হচ্ছে আগে দেখাই নেই তোমাদেরকে, তারপরে হচ্ছে এটা দিচ্ছি। ওকে, সো দেখো আমরা যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে এইখানের এই চ্যাপ্টারে হচ্ছে সিকিউ দেখাচ্ছিলাম। তো কোনটা চ্যাপ্টারটা হচ্ছে নাম হচ্ছে পরিপাক ও শোষণ। সো পরিপাক ও শোষণের সিকিউ এর জন্য তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে দেখাচ্ছি এখন। ওকে, দেখো এই যে চিত্রটা, এটা আমি একটু হাতে আঁকাবো তোমাদের আগে, যে আমি একটু হাতে আঁকাবো, হাতে আঁকাই হচ্ছে তোমাদেরকে দেখাবো। দেখো এই যে চিত্রটা যেটা আসছে, ঠিক আছে, এই যে যে চিত্রটা আসছে এই চিত্রটা হচ্ছে তোমাদের জানতে হয়, ঠিক আছে। তো এখানে মূলত হচ্ছে চিত্রটা হচ্ছে এরকম মনে রাখতে হয় যে ধরো এইটা হচ্ছে তোমার ধরো এখান থেকে শুরু হয়েছে,
ঠিক আছে, ধরো এই যে একদম উপরের দিকে হচ্ছে এর উপরে আসলে মুখ আছে, এইগুলো আমরা না দেখাইলাম, ধরো এখানে মুখ আছে, ধরো এটাকে আমরা ধরলাম, সাপোজ এটা ধরলাম হচ্ছে আমরা মুখছিদ্র, মুখছিদ্র, মুখছিদ্র। আচ্ছা, তারপরে এই অংশটাকে আমরা বলি হচ্ছে গলবিল, গলবিল। তারপরে আরেকটু নিচের দিকে যখন যাব তখন এটাকে আমরা বলবো হচ্ছে কি অন্ননালী, অন্ননালী, অন্ননালী। আচ্ছা, তারপরে হচ্ছে যখন আমরা আরেকটু নিচে আসলাম, অন্ননালীর পরে হচ্ছে এখান থেকে যেটা বের হবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি পাকস্থলী। তাহলে এটা হচ্ছে কি পাকস্থলী। পাকস্থলীর পরে এখান থেকে যেটা আসতেছে সেটাকে আমরা বলি হচ্ছে কি ডিওডেনাম, সেটাকে আমরা কি বলি ডিওডেনাম। সো ডিওডেনামের পরে আরো একটু পেছানো পেছানো যে অংশগুলো আসে সেইগুলোকে আমরা কি বলি জেজুনাম বলি, জেজুনাম বলি। ধরো আরো একটা স্টেপ দিলাম, দিয়ে হচ্ছে এখান থেকেই দিয়ে দেই। ধরো এই পেঁচানো অংশ নিলাম, নেওয়ার পরে এখান থেকে টেনে নিলাম, একটু বড় করে নিলাম, নিয়ে এখানে নিলাম। ওকে, সো এখন ব্যাপারটা হচ্ছে যে দেখো এখানে এই চিত্রটা হচ্ছে দেওয়া, এখানে এরকম একটা চিত্র দেওয়া, ঠিক আছে। সো এই চিত্রে যে এই যে অংশটা দেখানো হচ্ছে এইটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে কি পাকস্থলী, এটাকে কি বলা হচ্ছে পাকস্থলী, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এই যে এটা আছে এটা হচ্ছে কি বলা হচ্ছে বি, এটা হচ্ছে পিত্তথলি, পিত্তথলি, ঠিক আছে। সো এরকম যেই আমরা যে চিত্রটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেখানে হচ্ছে যদি তুমি খেয়াল করো যেখানে গলবিল, এই গলবিলটা কত হয় জানো 12.5 সেন্টিমিটার হয়। আচ্ছা, তারপর অন্য নালীটা হচ্ছে 25 সেন্টিমিটার হয়। আচ্ছা, তারপরে এইটাকে বলছি হচ্ছে পাকস্থলী। সো এই পাকস্থলীটা কত হয়, পাকস্থলীটা হয় হচ্ছে তোমার 30 সেন্টিমিটার, বা বলা হয় 30.5 সেন্টিমিটার। আর এটা কেমন হয় যে আকৃতির হয়, আকৃতিটা কেমন যে আকৃতির, যে এর মতো আকৃতি, ঠিক আছে। আচ্ছা, এখন এই পাকস্থলী তো এরকম বিভিন্ন অংশ, আর এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি হচ্ছে ডিওডেনাম, ডিওডেনাম। সেরকম বিভিন্ন যে অংশ আছে এই বিভিন্ন অংশকে কেন্দ্র করে হচ্ছে প্রশ্নটা দেয়, ঠিক আছে। বিভিন্ন অংশ কেন্দ্র করে হচ্ছে কি করে প্রশ্নটা এখানে দেয়। এখন এখানে পাকস্থলীর মধ্যে কিন্তু আবার অনেক ভাগ, এই উপরের অংশটাকে কি বলা হয়, নিচের অংশটাকে কি বলা হয়, অনেক ভাগ। তো আমরা এখান থেকে একটু তোমাকে জাস্ট দেখাই যে চিত্রের সি এর বৈশিষ্ট্য উল্লেখ করো, এরকম চিত্রটা দিতে পারে তোমাদের এখান থেকে বারবার প্রশ্ন আসছে। তো চিত্র সি জিনিসটা কি জিনিস, তো সিটা হচ্ছে সিতে কি আছে বলো তো। দেখো আবার দেখো কতগুলো প্রশ্ন এখান থেকে আসে, দেখো অনেকগুলো প্রশ্ন আসে। তো চিত্র সি হচ্ছে অগ্নাশয় বোঝাচ্ছে, চিত্র সি কি বোঝাচ্ছে বলো, অগ্নাশয় বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে অগ্নাশয়ের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এখানে। তারপরে হচ্ছে দেখো যে আচ্ছা আমি আগে তোমাদের চিত্রটাই বুঝাই, আমি চিত্রটাই দেখাই, কোথায় গেল, এটা দেখো খেয়াল করো। তাহলে এখানে এই যে জিনিসটা খেয়াল করো, তাহলে এটা হচ্ছে পাকস্থলী। আর পাকস্থলীকে আমরা যদি একটু আলাদাভাবে দেখি, পাকস্থলীর এই উপরের অংশটাকে, এই উপরের অংশটাকে কি বলা হয়, এই যে গম্বুজের মতো যে অংশ এটাকে বলা হয় ফান্ডাস, এটাকে বলা হয় কি ফান্ডাস, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই পাশটাকে বলা হয় বড় বাক, এই যে বাকটা, এই যে বাকটা এটাকে বলা হয় বড় বাক, বড় বাক। এবং এটা কেমন হবে বড় বাক, এবং এইটা হবে উত্তল, উত্তল, ঠিক আছে। আর এই পাশের এই বাকটাকে বলা হয় ছোট বাক, ছোট বাক, ছোট বাক। এবং এইটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অবতাল অংশ, অবতল। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো খেয়াল করো যে এই জায়গাটা যেখান থেকে হচ্ছে অন্ননালী থেকে, অন্ননালী থেকে যে অংশ পাকস্থলীতে প্রবেশ করতেছে, অন্ননালী থেকে যে অংশ পাকস্থলীতে প্রবেশ করতেছে এইটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় কার্ডিয়াক অঞ্চল, কি বলা হয় কার্ডিয়াক অঞ্চল, কার্ডিয়াক, ঠিক আছে। আর এই নিচের যে অংশটা এটাকে বলা হয় পাইলোরিক অঞ্চল, কি বলা হয় পাইলোরিক অঞ্চল, পাইলোরিক, ঠিক আছে। ওকে, তাহলে খেয়াল করো। আর এখানে এই যে তোমার হচ্ছে যেটা খেয়াল করতেছো যে দেখো যে এই যে যে এরকম যে অংশটা এটাকে আমরা বলছি কি, এটাকে বলছি হচ্ছে ডিওডেনাম, এই যে দেখছি। তারপরে এই পেঁচানো অংশটা, পেঁচানো অংশটাকে আমরা বলি জেজুনাম, পেঁচানো অংশটাকে কি বলি জেজুনাম বলি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই লাস্টের অংশটাকে আমরা কি বলি ইলিয়াম বলি, ঠিক আছে। আচ্ছা, ইলিয়াম। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের কি শুরু হয়েছে বলো তো,
এখান থেকে আমাদের কি শুরু হয়েছে, এখান থেকে আমাদের হচ্ছে এই যে সিকাম, এখানে একটা বদ্ধ থলির মতো অংশ থাকে, এটাকে আমরা বলি সিকাম, ঠিক আছে। আর এটা সেই অ্যাপেন্ডিক্স, APPENDIX, অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স। ওকে, তো আর এই উপরের দিকে যেটা গেছে, উপরের দিকে গেলে সেটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্বমুখী ক্লোন। এটাকে কি বলি, ঊর্ধ্বমুখী ক্লোন, ঊর্ধ্বমুখী ক্লোন, ঊর্ধ্বমুখী ক্লোন। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে এই বরাবর গেছে, এই বরাবর গেছে, এখান থেকে এই বরাবর গেছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অনুপ্রস্থ কোলন, অনুপ্রস্থ কোলন। আচ্ছা, নিম্নে গেলে হচ্ছে কি বলি, নিম্নের দিকে আসছে নিম্নগামী কোলন, নিম্নগামী কোলন, ঠিক আছে, নিম্নগামী কোলন। আচ্ছা, তারপর হচ্ছে কি এই যে জায়গাটাকে, এটাকে বলি সিগময়েড কোলন। তো তোমাকে এই যে প্রপার চিত্র সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে, বুঝছো, সিগময়েড, এই চিত্র সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। এখন এখানে তোমার হচ্ছে যে দেখছো যে ইয়ে থাকে, ঠিক আছে, তোমার হচ্ছে যকৃত থাকে, তারপর এখানে এই যে পিত্তথলি থাকে, ঠিক আছে, পিত্তথলি থাকে, এগুলো সম্পর্কে সব চিত্রটা তোমাকে জানতে হবে, সোজা কথা, ঠিক আছে। তো এখানে চিত্র জানলে হচ্ছে তোমার কাছে এই জিনিসটা হচ্ছে সহজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, বুঝতে পারছো, চিত্রটা হচ্ছে তোমাকে আগে এখান থেকে জানতে হবে। আচ্ছা, ওকে, সো এখানে দেখো আমরা প্রশ্নগুলো দেখি এবং হচ্ছে উত্তর দিব। আচ্ছা, চলো কই দেখি, এই যে এখানে তো বলছে সি এর বৈশিষ্ট্য উল্লেখ করো, তাহলে সিটা হচ্ছে কি, এই সিটা এখানে হচ্ছে বলা হচ্ছে অগ্নাশয়, সি হচ্ছে কি অগ্নাশয়, সো অগ্নাশয়ের বৈশিষ্ট্য বলো। তারপর বলছে ই এর মানবদেহে ভূমিকা ব্যাখ্যা করো, ঠিক আছে, তাহলে ই হচ্ছে কি বলো, ই হচ্ছে কি বৃহদান্ত্র, তাই না, বৃহদান্ত্র, সো বৃহদান্ত্র এর ভূমিকা কি আসলে, ঠিক আছে। আচ্ছা, সো এই অংশটিকে খাদ্য পরিপাক পদ্ধতি বর্ণনা করো, সি একটা মিশ্র গ্রন্থি বর্ণনা করো। সে এইভাবে হচ্ছে কিন্তু এরকম প্রশ্নগুলো আসে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে এই যে স্লাইডটাতে হচ্ছে এরকম তোমার দেওয়া আছে, দেখো যে উদ্দীপকের ই চিহ্নিত অংশ হচ্ছে বৃহদান্ত্র, যেটা বলতেছিলাম তোমাকে। সো বৃহদান্ত্রের গুরুত্ব হচ্ছে অপরিসীম, বৃহদান্ত্র কি করে এর কাজগুলো হচ্ছে লিখে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর বি অংশটি হচ্ছে যকৃৎ, তাহলে যকৃৎ কি কাজ করে সেই কাজটা লিখে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে তারপর হচ্ছে এই অংশটি হচ্ছে পাকস্থলী, পাকস্থলীতে পরিপাকটা কিভাবে হয়, তার যান্ত্রিক পরিপাক হয়, স্নেহ পরিপাক হয়, শর্করা পরিপাক হয়, এটা। আচ্ছা, ওকে, আমি আসলে আমার ওই স্লাইডটা আগে দেখাতে যাচ্ছি, ওই স্লাইডটা কেন আসে না দেখি। ওকে, ওয়েট একটু, চলে আসছে আই থিঙ্ক, ওকে। আচ্ছা, ওকে, খেয়াল করো এবার, এইখান থেকে পরিপাক ও শোষণে যা বলবো তাই হচ্ছে পড়বে, একটু খেয়াল করবা, পরিপাক ও শোষণে যা যা পড়াবো তাই তাই আসবে, কিন্তু স্লাইডের নামটা একটু ভিন্ন আছে, এটাতে আবার কিছু মনে করো না, ঠিক আছে, এটা জিএসটির জন্য লেখা আছে এইটাই আর কি, এছাড়া কিছু না। আচ্ছা, ওটা যদিও দেখা যাবে না মনে হয়, থিঙ্ক। আচ্ছা, ওকে, চলো, পরিপাক ও শোষণ, এটা হচ্ছে, ওকে। আচ্ছা, দেখো, ওকে, দেখো পুষ্টিক তন্ত্র, দেখো এবার খেলা শুরু, ঠিক আছে। ওকে, লুকস, সবাই রেডি হয়ে যাও। দেখো পুষ্টিক তন্ত্র, দেখো আমরা জানি হচ্ছে কোষ, কোষ, অনেকগুলো কোষ মিলে কি হয়, দেখো অনেকগুলো কোষ মিলে হয় টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে কি হয় অঙ্গ, এবং অনেকগুলো অঙ্গ মিলে কি হয় তন্ত্র। সো তন্ত্র গঠিত হইতে হলে কি লাগে, অনেকগুলো হচ্ছে কি লাগে, তন্ত্র গঠিত হইতে হলে কি লাগে, অনেকগুলো হচ্ছে তোমার অঙ্গ লাগে, ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু আচ্ছা তোমাদের ব্যাস, এটা অনলি জিএসটি আবার ভাইবো না। আচ্ছা, তাহলে দেখো পৌষ্টিক তন্ত্র, যেটা পৌষ্টিক তন্ত্র দুইটা জিনিস নিয়ে গঠিত, ঠিক আছে। একটাকে কি বলছি, একটাকে বলি হচ্ছে আমরা পরিপাক নালী, আর একটাকে বলি হচ্ছে পরিপাক গ্রন্থি। এখন পরিপাক নালীর শুরুটা হয় কোথায়, মুখ ছিদ্র দিয়ে, মুখ ছিদ্র, তারপর কি মুখের ভেতরেরটাকে কি বলা হয় মুখ বিবর বা মুখ গহ্বর, তারপর হচ্ছে গলবিল, সে মুখের পরে এই ভেতরের অংশটাকে কি বলি গলবিল। সো এই দেখো গলবিল কত হয়, 12.5 সেন্টিমিটার হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি গলবিলটা হচ্ছে, গলবিলের ডাবল হচ্ছে অন্ননালী, অন্ননালী কত 25 সেন্টিমিটার। তারপর দেখো পাকস্থলী কত 30.5 সেন্টিমিটার। আচ্ছা, পাকস্থলীর ভেতরে আবার কি কি অংশ, পাকস্থলীর ভেতরে আমি তোমাদেরকে একটু আগে দেখাইছি যে পাকস্থলীর ভেতরে হচ্ছে যেটা ধরো পাকস্থলী এই যে নিচ থেকে আসতেছে,
পাকস্থলীর এই যে হার্ট বরাবর যেই জায়গাটা, এই জায়গাটাকে, এই উপরের জায়গাটাকে, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলছে কার্ডিয়াক অঞ্চল। এই উপরের অংশটাকে, এই পাশে কি থাকবে, হার্ট থাকবে। এই যে পাকস্থলীর উপরের অংশটাকে কার্ডিয়া বলতে হৃৎপিণ্ড বোঝায়, এটাকে বলছে কার্ডিয়াক অঞ্চল, যেখান থেকে অন্য নালীটা পাকস্থলীতে প্রবেশ করতেছে। আর নিচের অংশটাকে কি বলি, পাইলোরিক অঞ্চল। আচ্ছা, ফান্ডাস কোনটা, এই যে বাম উত্তল গম্বুজের মতো, এই যে গম্বুজের মতো এই জায়গাটা যে উঁচু জায়গা, এটাকে বলি ফান্ডাস। আচ্ছা, দেহ অঞ্চল কি, এই পাশটাকে বলা হচ্ছে বড় বাগ, আর এখান থেকে এটাকে বলা হচ্ছে ছোট বাগ, ঠিক আছে। আচ্ছা, পাইলোরিক অঞ্চল তো বললাম। আচ্ছা, তারপরে খেয়াল করো তাহলে, তারপরে কি থাকে, ক্ষুদ্রান্ত্র। এখন দেখো ক্ষুদ্রান্ত্র যেটা পেঁচানো অংশ, ডিওডেনামটা কেমন, ইউ আকৃতির। আচ্ছা, জেজুনাম হচ্ছে সবচেয়ে পেঁচানো অংশ। যদি বলে সবচেয়ে পেঁচানো অংশ কোনটা, সবচেয়ে পেঁচানো অংশ সেটাকে বলা হবে কি, সবচেয়ে পেঁচানো অংশ যেটাকে বলা হয় সেটা হচ্ছে জেজুনাম। তারপর হচ্ছে ইলিয়াম। যেমন ক্ষুদ্রান্ত্রের অংশগুলোকে আমরা কি দিয়ে মনে রাখতে পারি, ডিজে আলি দিয়ে মনে রাখতে পারি। কি দিয়ে মনে রাখতে পারি, ডিজে আলি। তার মানে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। আচ্ছা, বৃহদান্ত্রের কি কি অংশ আছে খেয়াল করো। বৃহদান্ত্র হচ্ছে, দেখো ক্ষুদ্রান্ত্র নামে ক্ষুদ্রান্ত্র, নামে ক্ষুদ্রান্ত্র, কিন্তু এটা কিন্তু অনেক বড়, 6 থেকে 7 মিটার লম্বা হচ্ছে, 6 থেকে 7 মিটার লম্বা হচ্ছে, নামে ক্ষুদ্র ক্ষুদ্রান্ত্র, কিন্তু ও হচ্ছে লম্বায় বড় কিন্তু প্রস্থ কম। মনে করো অনেক বেশি লম্বা, কিন্তু আসলে এই যে প্রস্থ মোটা কম, এই যে এইটা কম, ঠিক আছে, প্রস্থ কম। আচ্ছা, তারপর বৃহদান্ত্র হচ্ছে কত, 1.5 মিটার। বৃহদান্ত্রের অংশগুলো কি দিয়ে মনে রাখবো, সিকাম, সিকাম দিয়ে মনে রাখবো। কেন, দন্তসা দিয়ে হচ্ছে কি সিকাম, ঠিক আছে। আর ক দিয়ে হচ্ছে কি কোলন, আর ম দিয়ে হচ্ছে রেকটাম বা মলাশয়, রেকটাম বা মলাশয়। এখন আমরা কোলন আবার 4 প্রকার, একটু আগেই দেখছিলাম যে যেটা উপরের দিকে যাচ্ছে সেটাকে বলি ঊর্ধ্বমুখী কোলন, যেটা এই লম্বা বরাবর এই বরাবর সেটাকে বলি অনুপ্রস্থ কোলন, যেটা নিচের দিকে নিম্নগামী কোলন, আরেকটা হচ্ছে সিগময়েড কোলন আমরা বলছি, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারতেছো। চলো আমরা সামনের দিকে যাই, ঠিক আছে। এখন দেখো এখান থেকে এমসিকিউ কি হারে তোমাদের আসবে, যেটা আমরা বলতেছিলাম, তোমাদেরকে আগে বলতেছিলাম। দেখো পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী কেমন হয়, দেখো পৌষ্টিক নালী হচ্ছে 8 থেকে 12 মিটার লম্বা। তার মধ্যে এর মধ্যে ক্ষুদ্রান্ত্রই হচ্ছে কত, ক্ষুদ্রান্ত্র হচ্ছে কত দেখছো, পৌষ্টিক নালী 8 থেকে 12, তার মধ্যে ক্ষুদ্রান্ত্রই হচ্ছে 6 থেকে 7 মিটার। আচ্ছা, তারপরে দেখো মুখ বিভাগ সম্পর্কে তোমার এখানে পড়ার দরকার নেই, জাস্ট এখানে 5 থেকে 30 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে, এমসিকিউ এর জন্য যা পড়বা। গলবিলের জাস্ট দৈর্ঘ্যটা কত, 12.5 সেন্টিমিটার। অন্য নালী কত, এর ডাবল, 25 সেন্টিমিটার। পাকস্থলীতে কি কয়টা অংশ, কার্ডিয়া, যেটা পাকস্থলীর যে অংশ অন্য নালীতে উন্মুক্ত হয়। আচ্ছা, পাইলোরাস হচ্ছে পাকস্থলীর যে অংশ হচ্ছে ডিওডেনামে উন্মুক্ত হয় সেটা। ফান্ডাস কোনটা, যেটা উঁচু গম্বুজের মতো অংশ। আচ্ছা, অ্যান্ট্রাম কোনটা, ওই যে অ্যান্ট্রাম হচ্ছে ফান্ডাসের নিচে, অ্যান্ট্রাম তোমার দরকার নেই। দেহ বড় বাক, যেটা হচ্ছে দেখো এই যে এই সবচেয়ে বড় অংশ পাকস্থলী, অধিকাংশ পরিপাক এখানেই হয়, ঠিক আছে, দেহ অংশেই হয়। আর বাক তো দুইটা, একটা ছোট আর একটা বড়। এটা বড় বাক কোথায় থাকে, বাম পাশে, ওই যেটা দেখাইছিলাম, বড় বাক কোথায়, বাম পাশে, ঠিক আছে, এই যে এই পাশে বড় বাক। আচ্ছা, তারপর দেখো ডিওডেনাম, ক্ষুদ্রান্ত্রের ডিজে আলি, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এটা ইউ আকৃতির, 25 থেকে 30 সেন্টিমিটার, 2.5 মিটার। ওকে, নেক্সট হচ্ছে আমরা সামনের দিকে যাই। আর ইলিয়াম হচ্ছে দেখলাম সিকাম, কোলন, মলাশয়, এগুলো সবই দেখাইছি। ওকে, দেখো তারপরে হচ্ছে এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, সাতকোরক, সাতকোরক যার জন্য হচ্ছে কি হয়, সাতকোরক এইটার জন্য হচ্ছে কি হয়, আমরা মুখে কি পাই বলো, সাতকোরকের জন্য আমরা হচ্ছে মুখে 7টা পাই। সাতকোরকের জন্য আমরা কি পাই বলো, মুখে 7টা পাই। তাহলে সাতকোরক 5 থেকে 10 দিন পর নষ্ট হয়, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো যে এখন আমরা জিহ্বার কোথায় কোন স্বাদ থাকে এটা একটু খেয়াল করব। জিহ্বার কোথায় কোন স্বাদ থাকে, ধরো আমি ধরলাম ধরো আমি জিহ্বা ধরে নিলাম, এটা হচ্ছে ধরো জিহ্বা, ঠিক আছে, এটা হচ্ছে ধরো জিহ্বা, ঠিক আছে, এটা জিহ্বা। তো এই জিহ্বার যে সামনের দিকের অংশ, এই জিহ্বাকে 2 ভাগে ভাগ করলাম, তাহলে এটাকে বলছি এই অংশটাকে বলি পশ্চাৎ অংশ, পশ্চাৎ, ঠিক আছে। আর সামনের অংশটাকে বলছি হচ্ছে কি অগ্র, ঠিক আছে, সামনের অংশ অগ্রস, তাই তো। এখন দেখো যে এই যে এখানে খেয়াল করো, এই যে সামনে একদম সামনে যেটা থাকে, হ্যাঁ, অগ্রভাগ, অগ্রভাগ, এটা হচ্ছে অগ্রভাগ। সো অগ্রভাগে, আর এইটা হচ্ছে কি অগ্র 2 পাশ, অগ্র 2 পাশ, আর এটা হচ্ছে পশ্চাৎ পাশ, আর এই হচ্ছে পশ্চাৎ 2 পাশ। তো এটাকে আমরা এইভাবে মনে রাখি যে খেয়াল করো যে মিল অতি থাকে, মিল অতি। সো এখানে হচ্ছে মি, আর হচ্ছে এখানে হচ্ছে মি, এরপরে হচ্ছে কি ল, তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমার হচ্ছে অ, আর এখানে হচ্ছে তি। তার মানে হচ্ছে আমাদের জিহ্বার একদম সামনের দিকে আমরা মূলত যে স্বাদটা পাই, জিহ্বার সামনের দিকে কি স্বাদ থাকে, মিশ্রতা। আচ্ছা, জিহ্বার সামনের 2 পাশে কি স্বাদ থাকে, লবণাক্ততা। আচ্ছা, জিহ্বার একদম পিছনে কি থাকে, তিক্ততা। আর জিহ্বার পিছনের 2 পাশে কি থাকে, অম্লতা বা টক, ঠিক আছে। ওকে, সো জিহ্বার পিছনের 2 পাশে কি থাকে, অম্লতা বা টক, বুঝতে পারছো।
ওকে, তাহলে জিহ্বার স্বাদটা আমরা বুঝলাম, জিহ্বার স্বাদটা আমরা বুঝলাম। তারপর হচ্ছে এই যে এখানে দেওয়া আছে সুন্দর করে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি হচ্ছে যে মানে দাঁতের সংখ্যা যদি চিন্তা করি, দাঁত কয়টা থাকে বলো, দাঁত কয়টা থাকে, দাঁত থাকে কয়টা বলো, দাঁত থাকে হচ্ছে কি আইসিপিএম, আইসিপিএম। তার মানে আইসিপিএম মানে কি, আইতে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। হ্যাঁ, তারপরে এটার নাম বাংলায় কর্তন, ছেদন আর অগ্রপেশন, পেশন। তাহলে এই যে উপরে আইসিপিএম, নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে আইসিপিএম, নিচে হচ্ছে আইসিপিএম। আচ্ছা, এই সংখ্যাগুলো কিভাবে আমরা মনে রাখি, দেখো এটা হচ্ছে 21 আর এখানে দেই কত 23, এটা হচ্ছে 21 আর এখানে হচ্ছে 23। তাহলে এই যে জিনিসটা যেটা আমরা লিখলাম এটা হচ্ছে উপরের চোয়াল, কিন্তু উপরের চোয়াল, এটা হচ্ছে উপরের চোয়াল, উপরের চোয়াল, উপরের চোয়াল। আর একটা হচ্ছে নিচে যেটা, এটা হচ্ছে নিচের চোয়াল, এটা হচ্ছে কি নিচের চোয়াল। তাহলে উপরের চোয়াল আর একটা কি দিলাম, নিচের চোয়াল, উপরের চোয়াল আর একটা কি দিলাম, দেখো নিচের চোয়াল। এখন উপরের চোয়াল, এই দেখো আমরা যদি এভাবে ভাগ করি, আমাদের চোয়ালটা কেমন থাকে, মূলত এক পাশে আইসিপিএম থাকে, উপরের চোয়ালে এক পাশে আইসিপিএম আর এক পাশেও আইসিপিএম। ঠিক তেমনি নিচেও ঠিক তেমনি এরকম থাকে, যে নিচের চোয়ালেও ঠিক এক পাশে হচ্ছে দেখো এখানেও আইসিপিএম থাকে, আইসিপিএম থাকে, এখানেও কি থাকে আইসিপিএম থাকে। তার মানে এই যে ডাবল ডাবল থাকে, তার মানে এই যে 2 1 2 3, এখানেও 2 1 2 3 থাকে, এখানেও 2 1 2 3, এই নিচেও সেম। তাহলে এটাকে আমরা গুণ 2 দিয়ে করি, গুণ 2, গুণ 2। তার মানে টোটাল পাবো কি, উপরের চোয়ালে 16টা, নিচের চোয়ালে 16টা, টোটাল দাঁত থাকবে কয়টা তাহলে বলো, 32টি দাঁত থাকবে। কয়টা দাঁত থাকবে, 32টি দাঁত থাকবে। ঠিক আছে, তাহলে কয়টা দাঁত থাকে বলো, 32টা দাঁত থাকে। এখন প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে দুধ দাঁতের ক্ষেত্রে, দুধ দাঁত। তাহলে এটা হচ্ছে একজন স্বাভাবিক মানুষের কয়টা দাঁত থাকে, 32টা দাঁত থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি দুধ দাঁতে খেয়াল করি, দুধ দাঁত, দুধ দাঁত, দুধ দাঁত। তাহলে দুধ দাঁত মানে হচ্ছে কি 6 থেকে 7 বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে, 6 থেকে 7 বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, এই যে আইসিপিএম, আইসিপিএম। আগেরটার ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, আইসিপিএম পূর্ণবয়স্কের ক্ষেত্রে কি ছিল, পূর্ণবয়স্কের ক্ষেত্রে কি ছিল 21 23 ছিল না। আর এদের ক্ষেত্রে হবে কত 2102, কি হবে জানো 2102। নিচেও সেম জিনিস আইসিপিএম, এই যে খেয়াল করো আইসিপিএম, তাহলে কত হবে 2102। ঠিক আছে, এখানেও গুণ 2 দাও, এখানেও গুণ 2 দাও, তাহলে উপরে কত হবে 10, নিচে কত হবে 10। তাহলে টোটাল কয়টা দাঁত থাকে দুধ দাঁতে, 20টা দাঁত থাকে। এখন প্রশ্ন হলো দুধ দাঁতে কোন দাঁতটা থাকে না, দুধ দাঁতে কোন দাঁত থাকে না, এখানে দুধ দাঁতে কোন দাঁত থাকে না। ঠিক আছে, যদি বলা হয় কোন দাঁত থাকে না, কোন দাঁত থাকে না, কোন দাঁত থাকে না, কোন দাঁত থাকে না, তাহলে দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ কোনটা থাকে না বলো তো, খেয়াল করো, এই যে প্রিমোলার 0, তাহলে প্রিমোলার থাকে না। ঠিক আছে, প্রিমোলার থাকে না। প্রিমোলার মানে হচ্ছে কি, প্রিমোলার মানে হচ্ছে অগ্রপেশন। আর কি থাকে না, আক্কেল দাঁত থাকে না। দেখো M2, এখানে ছিল M3, M3 যেটা মোলার 3 নাম্বার যেটা, সেটাকে বলে আক্কেল দাঁত। তাহলে সেটা আর একটা কি দাঁত থাকে না, আক্কেল দাঁত থাকে না, আক্কেল দাঁত থাকে না, আক্কেল দাঁত থাকে না। যেটাকে আমরা কি বলি, থাকে না, যেটাকে বলি হচ্ছে M3 বলতে পারি, মোলার 3 নাম্বারটা থাকে না। বুঝতে পারতেছো? ঠিক আছে, তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে কোথায় কোনটা। তাহলে এইগুলো থেকে কিন্তু তোমার অবশ্যই অবশ্যই এমসিকিউ কালকে মানে তোমার হচ্ছে যে পরীক্ষায়, তোমাদের কবে পরীক্ষা, 30 তারিখে পরীক্ষায়, কিন্তু অবশ্যই অবশ্যই এইখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, সো এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, বুঝছো, এখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে। কারা কারা শেয়ার করছো তারা কিন্তু পিডিএফ পেয়ে যাবা। ওকে, তাহলে দেখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার যেগুলো বললাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে চলো সামনে, চলো সামনে চলো, এগুলো তো দেখাইলাম। এই যে দন্ত সংকেত যেটা আমি দেখাইলাম একটু আগে, পূর্ণবয়স্কের ক্ষেত্রে যেটা, ঠিক আছে। আর হচ্ছে এই যে হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা, ঠিক আছে। দুধ দাঁতে প্রিমোলার বা অগ্রপেশন এবং আক্কেল দাঁত থাকে না, কেন থাকে না সেটাও কিন্তু দেখাইলাম সংকেত থেকে। ঠিক আছে, 2 থেকে 6 বছরের মধ্যে কয়টা দাঁত থাকে, 20টা দাঁত গজায়। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? ওকে, তৃতীয় মোলার দাঁতকে যে আক্কেল দাঁত বলা হয় একটু আগে যেটা বললাম। ওকে, নেক্সট আমরা দেখি
প্রশ্ন তিন ভাবে আসতে পারে। কিভাবে? মোট দাঁতের সংখ্যা কত, অথবা ঊর্ধ্ব বা নিম্ন চোয়ালের দাঁতের সংখ্যা কত, বা চোয়ালের এক পাশে দাঁতের সংখ্যা কত। আচ্ছা, তারপর দেখো পরিপাক ও এনজাইম, ঠিক আছে। আচ্ছা, এটার আগে আরেকটা জিনিস দেখাই। ওকে, দেখো এখানে, না এটা না, এই জায়গাটা, এটা 100% ইম্পর্টেন্ট, 1000%, 1000%, 1,00,000%। এখান থেকে আগামীকাল এই যে 30 তারিখ পরীক্ষার প্রশ্ন এখান থেকে 100% আসবে, লিখে নাও। 30 তারিখে এই যে 4 থেকে 100% একটা প্রশ্ন আসবে। 30 তারিখে এই 4 থেকে একটা প্রশ্ন আসবে, এমসিকিউ প্রশ্ন অবশ্যই আসবে। সো এইটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। ওকে, খেয়াল করো, দেখো গ্রন্থি, লালা গ্রন্থি। তো লালা গ্রন্থি থেকে কি নিঃসৃত হবে? লালা রস। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি নিঃসৃত হবে? গ্যাস্ট্রিক রস। যকৃৎ থেকে কি নিঃসৃত হবে? পিত্ত রস। এরপরে আরো আছে, দেখো এরপরে কি আছে? অগ্নাশয় থেকে কি নিঃসৃত হবে? অগ্নাশয় রস। অগ্নাশয় রস। ক্ষুদ্রান্ত্র থেকে কি নিঃসৃত হবে? আন্তরিক রস বা সাক্কাস এন্টেরিকাস। এখন হচ্ছে কোথা থেকে কি নিঃসৃত হয় সেটা দেখলাম, লালা গ্রন্থি থেকে লালা রস। এখন এখানে মনে রাখবা, বায়োলজিতে যদি রস থাকে, রস কতটা থাকে, রস কতটা থাকে, তাহলে মনে রাখবা যে এখানে পানি প্লাস থাকবে, 90+ পানি থাকবে। 90%-এর বেশি পরিমাণ হচ্ছে কি থাকবে? পানি থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো পানি কতটুকু দেখো, 95.5 থেকে দেখো 95.5 থেকে 99.5, ঠিক আছে। আচ্ছা, প্রতিদিন কতটুকু ক্ষরণ হয়? লালা গ্রন্থি 1.2 থেকে 1.5 লিটার। পিএইচ কত? 6.2 থেকে 7.4। অজৈব আর জৈব তোমার পড়ার দরকার নেই। তাহলে লালা গ্রন্থি থেকে পানি, মানে রস থেকে, লালা রস থেকে পানির পরিমাণ কত? পানির পরিমাণ হচ্ছে, পানির পরিমাণ কত? 95.5 থেকে 99.5। গ্যাস্ট্রিক রসে কত? 99.45। পিত্ত রসে কত? 97 থেকে 98। তিনটা আগে মনে রাখো, ঠিক আছে। প্রথম কত? 95.5 থেকে 98.5। এরা কারা ভাই? এক মিনিট একটু। ওকে, দেখো খেয়াল করো। তারপরে দেখো গ্যাস্ট্রিক রস 99.45, যেটা 95.5 থেকে 99.5, তারপর হচ্ছে 99 থেকে 99 থেকে 0.45, 97 থেকে 98। তারপরে দেখো এখানে কত? 1.2 থেকে 1.5, তারপরে 2, 0.5 থেকে 1, ঠিক আছে। এখানে দেখো এই যে ইয়েগুলো সুন্দর করে দেওয়া আছে, এখন তোমাদের মুখস্থ করে দেওয়ার সময় নাই, দ্রুত যাইতে হবে। তো দেখো লালা গ্রন্থি, লালা গ্রন্থি কিভাবে মনে রাখবা? লালা গ্রন্থিগুলো কোনগুলো আছে দেখো, লালা গ্রন্থি কোনগুলা, ঠিক আছে, যে 3 জোড়া, 3 ধরনের, ঠিক আছে। প্যারোটিড যেটা, ঠিক আছে, প্যারোটিড কোথায় থাকে? এই যে বলো তো, প্যারোটিডে চট দিব, মানে প্যারোটিড থাকে কোথায়? কানের নিচে থাকে, এক জোড়া। তারপর সাবম্যান্ডিবুলার মানে ম্যান্ডিবলের নিচে থাকে, ম্যান্ডিবলের নিম্ন চোয়ালের নিচে থাকে এক জোড়া। সাবলিঙ্গুয়াল মানে হচ্ছে কি? সাবলিঙ্গুয়াল মানে জিহ্বার নিচে থাকে, ঠিক আছে। সব এক জোড়া করে থাকে, এক জোড়া করে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কোষ 2 ধরনের, যথা সেরাস আর হচ্ছে কি মিউকাস, ঠিক আছে। নিঃসরণ লালারস। আচ্ছা, লালা গ্রন্থি থেকে লালারসই তো নিঃসৃত হবে। তারপর হচ্ছে প্রতিটি প্যারোটিড গ্রন্থি থেকে, আচ্ছা, প্রতিটি প্যারোটিড গ্রন্থি থেকে একটা নালী বেরিয়ে দ্বিতীয় ঊর্ধ্বমলা দাঁতের, আচ্ছা এগুলো দরকার নেই, লালারসের কাজ দরকার নেই। ওকে, সামনে দেখি। আচ্ছা, অগ্নাশয় দেখো, অগ্নাশয় হচ্ছে লম্বায় 12 থেকে 15 সেন্টিমিটার এবং গ্রন্থটা হচ্ছে এই যে প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। ওকে,
আচ্ছা, যকৃৎ। দেখো, যকৃৎকে কিন্তু আমরা অনেক নামে ডাকি, তাই না? যকৃৎকে আমরা অনেক নামে ডাকি। তো যকৃৎকে কি বলা হয় দেখো, জৈব রসায়নাগার বা রাসায়নিক পরীক্ষাগার বা অর্গানিক ল্যাবরেটরি বা জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয়, দ্রুততম প্রসেসর সম সুপার কম্পিউটার, অনেক নাম এগুলা। সো যকৃতের খণ্ড থাকে কয়টা দেখো, 4টি অসম্পূর্ণ খণ্ড, ডান বাম কোয়াড্রেট আর কর্ডেট, ঠিক আছে? সো তার মধ্যে 4টা খণ্ডের মধ্যে ডান যেটা সেটা সবচেয়ে বড়, আর বামের চেয়ে 6 গুণ বড় হয় এটা। আর যকৃতের ওজন কত দেখো, 1.5 থেকে 2 কেজি, ঠিক আছে? প্রাপ্তবয়স্ক পুরুষে 1.4 থেকে 1.8 হয়, আর মহিলাদের ক্ষেত্রে 1.2 থেকে 1.4 হয়। ওকে, নেক্সট হচ্ছে সামনে যদি দেখি, যকৃৎ হচ্ছে কি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গ্রন্থি হচ্ছে যকৃৎ। আর সবচেয়ে বড় অঙ্গ যদি বলা হয় তাহলে কোনটা হবে জানো? ত্বক। সবচেয়ে বড় অঙ্গ, এটা যদিও তোমাদের আসবে না, সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে কোনটা? ত্বক, স্কিন। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গ্রন্থি হচ্ছে এটা। আচ্ছা, তারপর সবচেয়ে বড় অভ্যন্তর দেহের ওজনের 3 থেকে 5% হচ্ছে যকৃৎ। আচ্ছা, যকৃতে প্রায় 500 ধরনের কার্যাবলী সম্পন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, পিত্তরস ক্ষরণ তৈরি করে। আচ্ছা, যকৃতের সব থেকে বড় খণ্ড কোনটা বলছি? ডান খণ্ড। সো যেটা সব থেকে বড় খণ্ড ডান খণ্ড, সো সেই ডান খণ্ডের নিচে একটা অংশ থাকে। ধরো তোমাদের বাসায় যে রুমটা সব থেকে বড় তার সাথে বেলকনি থাকে বা অ্যাটাচড ওয়াশরুম থাকে। সো ব্যাপারটা হচ্ছে যেটা তোমার হচ্ছে যে সব থেকে বড় খণ্ড যেটা ডান খণ্ড, সেই ডান খণ্ডের নিচে থাকে পিত্তথলি। আর পিত্তথলিতে একটা রস থাকে যেটাকে বলা হয় পিত্তরস, ঠিক আছে? তো পিত্তরসে কোনো ধরনের হরমোন বা এনজাইম কিছুই থাকে না, কিন্তু একটা জিনিস থাকে, একটা লবণ থাকে যেটাকে বলা হয় পিত্ত লবণ। আর এই পিত্ত লবণ কি করে জানো? পিত্ত লবণ হচ্ছে চর্বি জাতীয় খাবার। আমরা চর্বি জাতীয় খাবার খাইলে স্বাভাবিক প্রক্রিয়ায় ভেঙে ক্ষুদ্র চর্বিতে পরিণত হয়, কিন্তু ক্ষুদ্র চর্বি যেই চর্বি জাতীয় খাবার ওইটাকে ভেঙে আরো অতি ক্ষুদ্র চর্বিতে পরিণত করতে হলে কি দরকার জানো? ওই যে হচ্ছে তোমাদের কি বলে, এই যে পিত্ত লবণ লাগে। যকৃতের ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইটিক কোষকে কি বলা হয়? কাপ্ফার কোষ। আচ্ছা দেখো, যকৃতের কিছু সঞ্চয়ী ভূমিকা আছে, ঠিক আছে? আবার কিছু আছে কি বিপাকীয় ভূমিকা। সঞ্চয়ী ভূমিকা আছে, আবার কিছু আছে কি বিপাকীয় ভূমিকা। তারপরে খেয়াল করো তাহলে বিপাকীয় ভূমিকা কি দেখো, কোথাও যদি জেনেসিস কটাতে থাকে, জেনেসিস সিস মানে হচ্ছে প্রক্রিয়া, ঠিক আছে? সিস মানে হচ্ছে কি প্রক্রিয়া। সো জেনেসিস এবং পোয়েসিস থাকলে হচ্ছে বোঝায় কোনো কিছু তৈরি হওয়ার প্রক্রিয়া। সো গ্লাইকোজেনেসিস মানে কি বোঝায়? গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়া। দেখো আমরা যে সকল খাবার খাই সেটা ভেঙে হচ্ছে গ্লুকোজে পরিণত হয়। এখন আমাদের ব্লাডে খাবারটা গ্লুকোজ হিসেবে যায়। এখন ব্লাডে যদি গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায়, মানে আমাদের দেহে যতটুকু প্রয়োজন গ্লুকোজ ততটুকু ইউজ করার পরে বাকি যেটা থাকে সেটাকে আমাদের দেহ কি করে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত করে। কোথায় জমা রাখে? যকৃতে। কেন করে এটা? কারণ এটা যদি ব্লাডে যদি গ্লুকোজ থাকে তাহলে হচ্ছে আমাদের কি হয়ে যাবে? ডায়াবেটিস হয়ে যাবে। আবার যকৃতে যদি আমরা গ্লুকোজ হিসেবে জমা রাখি, যকৃতের মধ্যেও কি যায়? রক্তটা যায়, তাই না? তাহলে রক্তের সাথে যখন গ্লুকোজ মিশে যাবে তখন গ্লুকোজের রক্তের পরিমাণ বেশি হয়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে। এই জন্য গ্লুকোজটাকে কি হিসেবে জমা রাখে? গ্লাইকোজেন। আর গ্লাইকোজেনে জমা রাখতে সহায়তা করে ইনসুলিন। সো এই ইনসুলিন যদি তোমার দেহে না থাকে, কম থাকে, তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করতে পারবে না। সো গ্লুকোজ থেকে যদি গ্লাইকোজেনে কনভার্ট না করতে পারে তাহলে ওই জিনিসটা গ্লুকোজ হিসেবে থেকে যাবে। আর গ্লুকোজ হিসেবে যদি থেকে যায় তাহলে রক্তের সাথে মিশে কিন্তু এই রক্তে হচ্ছে গ্লুকোজের পরিমাণটা বেশি হয়ে যাবে। সো রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায়, বুঝতেই পারতেছো কি হবে? ডায়াবেটিস হবে। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, তারপর লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া। সো গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে? আচ্ছা, সো
তারপরে হচ্ছে দেখো গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানে কি, ধরো তুমি ডায়েট করতেছো, তোমার দেহে কার্বোহাইড্রেট নাই, তো যখন যদি নন কার্বোহাইড্রেট থেকে যদি গ্লুকোজ তৈরি করে তখন সেটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস, নতুন ভাবে তৈরি করতেছে। লাইপোজেনেসিস তার মানে হচ্ছে গ্লুকোজ থেকে ট্রাইগ্লিসারাইড হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি তোমাদেরকে এখন ডিরেক্ট হচ্ছে স্লাইডে নিয়ে যাব, এটা বাদ দিয়ে দিলাম, সাজেশন যে স্লাইডটা এখানে নিয়ে যাই। কি আরাফাত হোসেন রাজ, নতুন করে কি ক্লাস করতে মন চাচ্ছে নাকি? ওকে চলো, আমি একদম সাজেশন ধরে ধরে এমসিকিউ থেকে শুরু করে সবকিছু হচ্ছে তোমাদেরকে একটু দেখাই দিই, ঠিক আছে। আচ্ছা দেখো, খেয়াল করো, আচ্ছা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আমি বলি, তারপরে সিকিউ এর জন্য বলি। দেখো পৌষ্টিক নালী পৌষ্টিক গ্রন্থি নিয়ে হচ্ছে পৌষ্টিকতন্ত্র হয়। পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত, ক্ষুদ্রান্ত্র যেটা দেখছি তিনটা অংশে বিভক্ত, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, তোমাদের একটু আগে দেখাইলাম। আর কোনটার কত সেন্টিমিটার এখানে দেওয়া আছে, বৃহদান্ত্র তিনটা, সিকাম, কোলন, মলাশয় একটু আগে তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। ওকে, সো তারপরে হচ্ছে আমরা যাই সামনে। দেখো এখানে অ্যামাইলোলাইটিক এনজাইম গুলো হচ্ছে কি, যেটা টায়ালিন, অ্যামাইলেস, মল্টেস, সুক্রেস, ঠিক আছে। আচ্ছা প্রোটিওলাইটিক এনজাইম, অ্যামাইলোলাইটিক মানে হচ্ছে কি শর্করা পরিপাককারী, শর্করা, শর্করা, ঠিক আছে, শর্করা পরিপাককারী এনজাইম, শর্করা পরিপাককারী। তাহলে শর্করা পরিপাককারী এনজাইম কোনগুলা, পরিপাককারী, সেইটা হচ্ছে যে পরিপাককারী, শর্করা পরিপাককারী এনজাইম গুলো কোনগুলো, দেখো যে এখানে আমরা বলি, দেখো টম মনে রাখি, টম, তা টম মানে হচ্ছে কি টাইলিন, মল্টেস, আর হচ্ছে আসো, টম আসো, টম আসো, তার মানে হচ্ছে কি টাইলিন, মল্টেস, অ্যামাইলেস আর হচ্ছে সুক্রেস, টাইলিন, মল্টেস, অ্যামাইলেস আর হচ্ছে কি সুক্রেস। আচ্ছা তারপর দেখো প্রোটিওলাইটিক এনজাইম, মনে রাখবা প্রোটিন, প্রোটিন পরিপাককারী এনজাইম কি জিনিস, প্রোটিন। নামের শেষে কি আছে, দেখো ইন আছে, নামের শেষে ইন আছে। কোনো কিছু নামের শেষে যদি ইন থাকে, নামের শেষে ইন থাকলে, নামের শেষে ইন থাকলে সেটা হবে কি জানো, নামের শেষে ইন থাকলে সেটা হবে প্রোটিন, নামের শেষে ইন থাকলে প্রোটিন। যেমন খেয়াল করো পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো হচ্ছে প্রোটিন। তারপর দেখো লাইপোলাইটিক এনজাইম, লাইপো মানে লাইপেস থাকবে, লাইপেস, ফসফোলাইপেস, আর স্টারেস, লেসিথিনেস, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো একজন পূর্ণ সুস্থ মানুষের সুষম খাদ্য তালিকায় 100 থেকে 150 গ্রাম আমিষ থাকা আবশ্যক। ওকে নেক্সট দেখো যে মুখ গহ্বরে খাদ্য পরিপাক, লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারসে কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম থাকে। আচ্ছা তো মানুষের দাঁতের সংকেত, কয়টা দাঁত থাকে, নাসা ছিদ্র কোনটা থাকে, মানে স্থায়ী দন্ত সংকেতটা কত, টেস্ট বার্ড যে থাকে সেটা বলছি আমরা। সো এইগুলোই হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট জিনিসে। তারপর পাকস্থলীর যে 5টা অংশ, পাকস্থলীর কয়টা অংশ, 5টা, যেটা বলছে কার্ডিয়া, ফান্ডাস, অ্যান্ট্রাম, পাইলোরাস, এগুলো তোমাদেরকে দেখাইছি, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো যে এই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, বুঝছো। তারপর দেখো ক্ষুদ্রান্ত্র খাদ্যদ্রব্যের পরিপাক, সব ধরনের খাদ্য কিন্তু ক্ষুদ্রান্ত্রে পরিপাক হয়, ঠিক আছে। সো এই যে স্লাইডটা সুন্দর করে দেওয়া আছে। তারপরে খেয়াল করো যে ক্ষুদ্রান্ত্রে অগ্ন্যাশয় রসে প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইমগুলো কি, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, কোলাজিনেস। দেখো ব্যাপারটা হচ্ছে যে পেপটো কথাটা যদি থাকে আর হচ্ছে লাস্টে ইন থাকলে সেটা প্রোটিন বুঝাবে, লাইপেস, ফসফোলাইপেস, স্টারেস থাকলে সেগুলো হচ্ছে তোমার হচ্ছে ইয়ে হবে, কি বলে, লিপিড পরিপাককারী হবে। আর শর্করা পরিপাককারী তো ওই যে অ্যামাইলেস, তারপর হচ্ছে তোমার কি টায়ালিন, মল্টেস, সুক্রেস, এগুলো যদি থাকে, ঠিক আছে। ওকে নেক্সট আমরা সামনের দিকে যাই। মানবদেহে 5 ধরনের পরিপাক গ্রন্থি থাকে বা পৌষ্টিক গ্রন্থি, লালা গ্রন্থি থেকে লালারস হয়, যকৃৎ গ্রন্থি থেকে যকৃৎ রস, অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস,
আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস বা সাক্কাস এন্ট্রিকাস এগুলো বলছি। মানুষের 6টা যে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল যে গ্রন্থিগুলো থাকে, একদম সুস্থ মানুষের 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে। লালা রসের যে এনজাইমগুলো আছে এখানে সুন্দর করে দেওয়া আছে। তারপরে এখানে খেয়াল করো যকৃৎ, যকৃতে মানবদেহের এখান থেকে একটা প্রশ্ন আসবেই তোমাদের, ঠিক আছে। সো যকৃতের ম্যাক্রোফেজ কোষকে কি বলা হয়? কাপ্ফার কোষ। সুন্দর করে এগুলো দেখে নিবা। ওকে, নেক্সট হচ্ছে অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইডে রূপান্তর প্রক্রিয়া হচ্ছে লাইপোজেনেসিস। পিত্তরস বা বাইল সম্পর্কে এখান থেকে একটু পড়বা, ঠিক আছে। ওকে, অগ্নাশয় সম্পর্কে একটু মানে জাস্ট এইটুকু কথা, গ্যাস্ট্রিক গ্রন্থি জাস্ট এইটুকু কথা। সো এইগুলো হচ্ছে সবাই একটু সুন্দর মতো হচ্ছে দেখে নিবা, ঠিক আছে। তারপর দেখো স্থূলতা বা বিএমআই। বিএমআইটা হচ্ছে কি জিনিস? দেখো বিএমআইটাই হচ্ছে কি জিনিস, দেখো দেহের ওজন কেজিতে বাই দেহের উচ্চতা মিটার স্কোয়ারে, ঠিক আছে। আমরা কত থেকে কত হয় এটা? 18.5 থেকে 24.9। বিএমআই এর ফুল মিনিং কি? বডি ম্যাস ইন্ডেক্স। বিএমআই বডি ম্যাস ইন্ডেক্স। তাহলে কত থেকে কত এইটা দেখবা যে কত থেকে কত হইলে কোন স্টেজে থাকে, কোন স্টেজে থাকে এটা খেয়াল করবা। ওকে, তারপরে এই যে চিত্রটা দেখাচ্ছিলাম, এখানে যে কি কি প্রশ্ন আসছে সেইগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আগে, ঠিক আছে। যে দেখো অগ্নাশয় সম্পর্কে আসছে, অগ্নাশয়ের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। আচ্ছা, তারপর হচ্ছে দেখো যে বৃহদান্ত্র, আমরা দেখছি যে বৃহদান্ত্র কি করে? খাদ্য শোষণ করে, ঠিক আছে। তো এইখানে এই জিনিসগুলো সুন্দর করে বলা আছে। তারপর হচ্ছে বি অংশটা হচ্ছে যকৃৎ। তাহলে যকৃতের যে দুই ধরনের হয়, যে সঞ্চয়ী ভূমিকা, বিপাকীয় ভূমিকা। যেমন সঞ্চয়ী ভূমিকাগুলো আমরা এইভাবে মনে রাখি যে লিপি গেল ভিড় খনিতে, লিপি গেল ভিড় খনিতে, লিপি গেল ভিড় খনিতে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি কি? দেখো এই লিপিড সঞ্চয় করে, পিত্ত লবণ বা পিত্তরস সঞ্চয় করে, গ্লাইকোজেন সঞ্চয় করে, ভিটামিন, রক্ত, খনিজ লবণ, এইগুলো কি কি সঞ্চয় করে। আরেকটা হচ্ছে কি? বিপাকীয় ভূমিকা থাকে। তারপর দেখো পাকস্থলীতে দুই ধরনের পরিপাক, একটা যান্ত্রিক আর একটা স্নেহ পরিপাক ঘটে। ওকে, অগ্নাশয়। আচ্ছা, তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। আচ্ছা, আমি এখানে বলি, তুমি ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, পাকস্থলী, অগ্নাশয় এইটুকু পড়বা, আর কিছুই লাগবে না, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, পাকস্থলী, অগ্নাশয় এই রিলেটেড যেগুলো আছে এগুলো পড়ে ফেলবো। ওকে, আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। আচ্ছা, 5 নাম্বার চ্যাপ্টার যেটা হচ্ছে নেক্সট 5 নাম্বার চ্যাপ্টার। দেখো এখানে বলা আছে সম্মুখ নাসারন্ধ্র থেকে, এই যে একদম সম্মুখ নাসারন্ধ্র থেকে কি হয়? শ্বসন পথে শুরু হয়। মানুষের প্রধান শ্বসন অঙ্গ কি? ফুসফুস। মানবদেহের শ্বসনতন্ত্রে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলটা মানে প্রসেস গুলা। তারপর থাইরয়েড হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে অ্যাডামস অ্যাপল নামে পরিচিত, যেগুলো বলে দিবে এইগুলো আসবে। সেরাস ফ্লুইড ঘর্ষণ থেকে রক্ষা করে। ট্রাকিয়া 15 থেকে 20টা থাকে। আচ্ছা, অলফ্যাক্টরি কোষ থাকে, এতটুকুই দেখবে এখান থেকে। তারপর নেক্সট আমরা দেখবো স্যার, নেক্সট হচ্ছে পুলোরা নামক দ্বিস্তরী একটা পাতলা আবরণ ফুসফুসে আবৃত থাকে। ফুসফুসের দ্বিস্তরী আবরণটাকে হচ্ছে কি থাকে? প্লিউরা। আচ্ছা, ট্রাবিকুলি নামক ব্যবধায়ক পর্দা থাকে ফুসফুসে। আচ্ছা, ডান ফুসফুসে 10টি, বাম ফুসফুসে 8টি লোবিউল থাকে, ঠিক আছে। ওকে, অ্যালভিওলাসকে কি সারফেক্টন ক্ষরণ করে? স্কোমাস এপিথেলিয়াল কোষ গঠিত, গ্যাসীয় বেনস। সারফেক্টন নিঃসৃত সেপ্টাল কোষ থেকে। ওকে, তারপরে হচ্ছে দেখো যে 23 সপ্তাহ বয়সে, দেখো 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট করণ শুরু হয়। এই কারণে 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয়। শ্বসন প্রক্রিয়া কয়টা ধাপে ঘটে? 2টা ধাপে ঘটে, ঠিক আছে। বহিঃশ্বসন আর কি? অন্তঃশ্বসন। আচ্ছা, ভাইটাল ক্যাপাসিটি 4500 ml, দৌড়বিদের বায়ু ধারণ ক্ষমতা 6000 ml, রেসিডুয়াল ভলিউম 1500 ml, ঠিক আছে। সব সুন্দর করে দেওয়া। ওকে, নেক্সট হচ্ছে কি? মানবদেহে মস্তিষ্কের 5 অংশে শ্বসন কেন্দ্র অবস্থিত। প্রশ্বাসের বায়ুতে অক্সিজেন থাকে 20.9 আর CO2 থাকে 0.04। আচ্ছা, নেক্সট দেখি। এই 100 মিলিলিটার রক্তে 19 মিলিলিটার অক্সিজেন থাকে। ধমনী অক্সিজেন 500 চাপ 95 মিলিমিটার, এই দুটো দেখবো। ওকে, নেক্সট হচ্ছে এখানে যে কার্বামিনো যৌগরূপে 27%, বাইকার্বনেট যৌগরূপে 65%। হিমোগ্লোবিনকে কি বলা হয়? রবিনহুড অণু বলা হয়। 4 ধরনের শ্বাস সংযোগ থাকে, 4 ধরনের শ্বাস সংযোগ থাকে। রক্তে হিমোগ্লোবিনের অনুপাত 1:25, হিমে 33.33% হচ্ছে থাকে লৌহ। পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে, এটা খুবই ইম্পর্টেন্ট, লোহের পরিমাণ 4 থেকে 5 গ্রাম। নেক্সট। আচ্ছা, অ্যাকিউট সাইনোসাইটিস এটা কতটুকু স্থায়ী? 4 থেকে 8 সপ্তাহ, আর ক্রনিক 8 সপ্তাহের বেশি হয়। ওটাইটিস মিডিয়া মানে হচ্ছে কি? মধ্যকর্ণের সংক্রমণ।
অধিক ধূমপানের ফলে সৃষ্ট রোগটা হচ্ছে কি ব্রঙ্কাইটিস। ফুসফুসের প্রদাহকে কি বলা হয়? এমফাইসেমা। সো এগুলো সুন্দর করে দেখবা। এখানে দেখো তারপর হচ্ছে সিকিউ আছে। সিকিউটা হচ্ছে কি, এই যে দেখো যে ফুসফুসের গঠন বর্ণনা করো। তারপর হচ্ছে যারা ক্লাস শেয়ার করছো তারা পাবা। এই যে এইটা বারবার আসে পরীক্ষায়, এটা বারবার আসে পরীক্ষায়, অ্যালভিওলাসের গঠন দিয়ে এটা বারবার আসে পরীক্ষায়। সাইনাস যেগুলো, ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, এথময়েড সাইনাস, স্পেনয়েডাল সাইনাস। সো সাইনাসটা হচ্ছে ভালো করে দেখতে হবে, সাইনাস। ওকে, সো দেখো কার্বন ডাইঅক্সাইড তিনটি ভিন্ন পদ্ধতিতে CO2 রক্তে পরিবাহিত হয়, ভৌত দ্রবণ রূপে, কার্বামিনো যৌগ রূপে আর বাইকার্বনেট যৌগ রূপে। এটা 100% কালকে পরীক্ষায় আসবে, শুক্রবার এই 30 তারিখ পরীক্ষা এটা আসবে, ঠিক আছে? 30 তারিখ পরীক্ষায় এই প্রশ্নটা আসবে। সো সবাই হচ্ছে এই প্রশ্নটা ভালো করে পড়বা, ঠিক আছে? PDF দেওয়ার পরে এই প্রশ্নটা খুব ভালো করে পড়বা। ওকে, নেক্সট সাইনোসাইটিস। তো বলছি আগেও, সাইনোসাইটিসটা একটু দেখবা। আচ্ছা, এইগুলো নিয়ে আর তেমন কিছু দরকার নেই এখান থেকে। ওকে, এখন হচ্ছে 3 নাম্বার, এই যে 2 নাম্বার প্রাণীর পরিচিতি যে চ্যাপ্টারটা, এখান থেকে কি কি পড়বা এটা আমি বলে দেই। দেখো প্রাণীর পরিচিতি, ওকে দেখো একটি দ্বিস্তরী প্রাণী। দেখো দ্বিস্তরী প্রাণী কারা? নিডারিয়া পর্বের প্রাণীদেরকে কি বলি? দ্বিস্তরী প্রাণী। তো বলছে একটি দ্বিস্তরী প্রাণী। তো আমরা জানি নিডারিয়া পর্বের প্রাণী যারা আছে তাদেরকে আমরা বলি হচ্ছে দ্বিস্তরী প্রাণী। তো একটা দ্বিস্তরী প্রাণী যার দেহের অভ্যন্তরে সবুজ জীব বাস করে, এর বহিতক ও অন্ততকে বিভিন্ন ধরনের কোষ বিদ্যমান, ঠিক আছে? সো আমরা জানি দ্বিস্তরী প্রাণী তার কি থাকে? বহিতক এবং অন্ততক, মানে যেটাকে আমরা বলি এপিডার্মিস এবং হচ্ছে কি গ্যাস্ট্রোডার্মিস। সো বিদ্যমান, যা শিকার, আত্মরক্ষা, প্রজনন ও পুনরুৎপত্তি ঘটাতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে নেমাটোসিস্টের কথা বলছে, বুঝছো? নেমাটোসিস যেটা খাদ্য গ্রহণ, চলন, আত্মরক্ষা এগুলো কাজ করতে পারে। এছাড়াও এদের এক বিশেষ ধরনের কোষ পেঁচানো সূত্রযুক্ত, যেটা হচ্ছে নেমাটোসিস বহন করে, নেমাটোসিস ব্যাটারি, ঠিক আছে? আচ্ছা, আবার এই প্রাণীটি পদতলকে মুক্ত করে দ্রুত গতিতে, যে হাইড্রার কথা বলছে, এ আর বলা লাগে নাকি, ডিরেক্ট হাইড্রার কথা বলছে, ঠিক আছে? PDF গুলো কোথায় পাবো? ক্লাস যারা শেয়ার করবা, শেয়ার করার পরে এডুকেশন সায়েন্সে মেসেজ করবা, তাহলে PDF পেয়ে যাবা, ঠিক আছে? তো দেখো চলন প্রক্রিয়া, দেখো প্রথমে বলছে কি, এই যে এটা পরীক্ষায় 100% আগামীকাল আসবে। এই যে শুক্রবার 30 তারিখ পরীক্ষা, এটা আসবে 30 তারিখ, 100% এটা, ঠিক আছে? এই যে এটা এবং হচ্ছে এটা, কোনো না কোনো বোর্ডে এই দুইটা প্রশ্ন আসবে, ঠিক আছে? সো এই যে দ্রুত চলন প্রক্রিয়া, সামারসল্টিং, দ্রুত চলন প্রক্রিয়া, আর এই যে দেখো যে বিভিন্ন ধরনের নেমাটোসিস যেটা আছে এইগুলোর বর্ণনা সহ, দেখো এই যে বর্ণনা সহ এইগুলা, ঠিক আছে? সো এটা কিন্তু 100% হচ্ছে পরীক্ষায় কিন্তু আসবে, ঠিক আছে? আচ্ছা, সো হাইড্রার জনন এত বেশি আসে না, বাট এটা আসে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এই চিত্রটা 100% সবাই এঁকে যাবা, এই চিত্রটা 100% তোমাদের লাগবে, ঠিক আছে? চিত্রটা লাগবে। আচ্ছা, হাইড্রার লুপিং পদ্ধতি। সো হাইড্রার যে এই দুইটা চলন, ঠিক আছে, 100% 30 তারিখে, ঠিক আছে? 30 তারিখে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে? হাইড্রার লুপিং আর হচ্ছে কি সামারসল্টিং, এই যে দুইটা চলন, এই চলন থেকে প্রশ্ন আসবে তোমাদের, ঠিক আছে? সো এই দুইটা চলন পড়বে এবং এই দুইটা চলনের পার্থক্য, এখান থেকে 100% তোমাদের হচ্ছে প্রশ্ন আসবে। তাহলে সামারসল্টিং, লুপিং চলন, এবং হচ্ছে এই যে লুপিং বা হামাগুড়ি বা সামারসল্টিং বা ডিগবাজি, ঠিক আছে? এই দুইটা চলনের যে পার্থক্য এবং এই দুইটা চলন প্রক্রিয়াটা, আর হচ্ছে যে নেমাটোসিস যেটা টোটাল থাকে হচ্ছে 23 ধরনের, তার মধ্যে 4 ধরনের হচ্ছে প্রধান, স্টেনোটিল বা পেনিট্রান্ট, ঠিক আছে, থেকে শুরু করে এই যে 4টা আছে ওই 4টা পড়বা। ওকে, তারপর হচ্ছে মিথজীবিতা। মিথজীবিতা হচ্ছে কি? মিথজীবিতাও পরীক্ষায় আসবে,
ঠিক আছে। মিথজীবিতা, মিথজীবিতা কি জিনিস? মিথজীবিতা মানে দুইজনই যদি সমানভাবে উপকৃত হয়। সো এখানে দেখো শৈবালও উপকৃত হয়, হাইডাও উপকৃত হয়। দুইজন যদি সমানভাবে উপকৃত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি জানো? মিথজীবিতা। ওকে, নেক্সট যদি আমরা দেখি এই যে অ্যাপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের পার্থক্যটা সবাই পড়বে। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে উদ্ভিদে বর্ণিত বংশবৃদ্ধির সাথে যে ইন্টারস্টিশিয়াল কোষ, এটা খুবই ইম্পর্টেন্ট। ইন্টারস্টিশিয়াল কোষ, হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষের জন্য কি হয় তাদের বলতো? ইন্টারস্টিশিয়াল কোষের জন্য তারা হচ্ছে বিভাজিত হয়, ইন্টারস্টিশিয়াল কোষের জন্যই কিন্তু তারা বিভাজিতটা হয়। ঠিক আছে। সো আচ্ছা, তো এই যে কটা বললাম হাইডার সম্পর্কে এইগুলো দেখবা। ঠিক আছে। তারপর হাইডারের শিকার ধরার কৌশল, ঠিক আছে, এটাও আসবে কালকে 30 তারিখ পরীক্ষায়। তাহলে কি কি হাইডার যে শিকার ধরে, এই শিকার ধরার কৌশল, নেমাটোসিস যে 4টা আছে মেইন নেমাটোসিস, এইগুলোর হচ্ছে তোমার পার্থক্যগুলা, এগুলো সম্পর্কে বিস্তারিত ওই যে এটা পড়বা চিত্রসহ। আর হচ্ছে তোমার যে হাইডার যে চলনটা, লুপিং চলন আর হচ্ছে যে সমারসল্টিং যে চলন, এবং এদের পার্থক্য সহ। ঠিক আছে। ওকে ওকে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো ঘাসফড়িং এর ক্ষেত্রে। এখন দেখো ঘাসফড়িং, সো ঘাসফড়িং এর ক্ষেত্রে বলে দেই, ঘাসফড়িং এর ক্ষেত্রে এই যে ওমাটিডিয়ামের যে গঠনটা, এটা 100% এই জায়গা থেকে প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসে এটা। ঠিক আছে। আরেকটা জিনিস আছে যে এইটা, ঠিক আছে, ঠিক আছে, এই দুইটা। আরেকটা হচ্ছে দেখো এই যে এই তিনটা, এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। এই যে মৃদু আলো আর উজ্জ্বল আলো, মৃদু আলো এবং উজ্জ্বল আলো, সুপার পজিশন আর অ্যাপোজিশন, সুপার পজিশন আর হচ্ছে কি অ্যাপোজিশন। কারা কারা শেয়ার দিছো বলো, তাদেরকে হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ, ওকে। সো এইটা হচ্ছে পড়তেই হবে, এটার কোনো, এই যে দুইটা দেখো উজ্জ্বল আলো, দেখো আমি আবারও বলি, দেখো যে 30 তারিখে হচ্ছে 30 তারিখ পরীক্ষা, এইখান থেকে প্রশ্ন আসবে। এই যে দেখো 30 তারিখে হচ্ছে এই যে 100% হচ্ছে কোনটা, উজ্জ্বল আলোয় অ্যাপোজিশন, আর হচ্ছে দেখো এই যে মৃদু আলোয় সুপার পজিশন। তারপর হচ্ছে এটা অত বেশিও না, তারপরেও কিছু কিছু বোর্ডে এটা আসবে, এটা আসবে। ঠিক আছে। সো এইগুলো হচ্ছে আজকে আঁকাবা সুন্দর করে এবং লিখবা পড়বা। ঠিক আছে। আচ্ছা, ঘাসফড়িং এর দুই ধরনের রূপান্তর হয়, এগুলো হালকা একটু দেখলেই হবে, এগুলো নিয়ে এত ইয়ে নেই। আচ্ছা, ওই যে ঘাসফড়িং এর যে ওমাটিডিয়াম যে বলতেছিলাম, এই যে ওমাটিডিয়াম যেটাকে দেখাইছিলাম আমি তোমাদেরকে, এই ওমাটিডিয়ামের গঠন, এটা সেই সেই জিনিসটা চিত্র সহ 100% এটা আসবে। ঠিক আছে। ওমাটিডিয়ামের গঠন চিত্র সহ, এটা আবার বলে দিয়ে এলাম, এই জিনিসটা 100% আসবে পরীক্ষায়। ঠিক আছে, তোমাদের এটা আসবেই আসবে। ঠিক আছে। ম্যাক্সিমাম বোর্ডে, সব প্রায় অধিকাংশ বোর্ডে এই প্রশ্নটা আসবে। ঠিক আছে। হ্যাঁ, রুই মাছ থেকেও তো কোশ্চেন আসে পরীক্ষা। আচ্ছা, যারা তোমরা ক্লাস দেখতেছো, আজকের পরীক্ষা কেমন দিলা একটু বললা না তো, আজকের পরীক্ষা কেমন দিলা, সাজেশন থেকে কমন পাইছো কিনা? এই যে দেখো এখন রুই মাছ, সাজেশন থেকে কমন পাইছো কিনা? সো রুই মাছের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে। রুই মাছ থেকে যদি প্রশ্ন দেয় তাহলে এই 30 তারিখে এইটা পাবা। রুই মাছ থেকে মানে প্রশ্ন যদি দেয় তাহলে এই যে রুই মাছের বায়ুথলি, এই জিনিসটা, এই যে চিত্রটা আঁকা লাগবে তোমাদের। ঠিক আছে। রুই মাছের বায়ুথলি, এই যে ইসরাত মনি, আয়েশা, সানজিদা, সজীব, তোমরা পরীক্ষা কেমন দিলা বলো, আজকের পরীক্ষা কেমন হয়েছে? সো রুই মাছ থেকে প্রশ্ন আসলে এই জিনিসটার প্রশ্ন আসবেই। আচ্ছা, আরটা দেখো রুই মাছের হৃৎপিণ্ড যেটা,
ঠিক আছে, এই দুইটা হচ্ছে রুই মাছ থেকে আসলে এখান থেকে আসবে। হ্যাঁ, বা এই চ্যাপ্টার থেকে সিলেট বোর্ডে 23 ও 22 ইয়ারে 3টা সিকিউ এসেছে। হ্যাঁ, এই চ্যাপ্টার তো তোমার মনে করো যে ওরকমই, ঠিক আছে, এই চ্যাপ্টার তো এরকমই, বুঝছো, চ্যাপ্টারের কার্যক্রমই আলাদা, বুঝছো। আচ্ছা, ঘাসফড়িং এর রক্ত সংবহন, রুই মাছের রক্ত সংবহন একটা পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট, খদাগে এটা দিতে পারে, বুঝছো, খদাগে হচ্ছে এটা দিতে পারে। খদাগে এটা দিতে পারে। এই যে যেটা প্লবতা রক্ষা করা, ওই যে বায়ুথলির কাজটা, বায়ুথলি সহ ওই যে বায়ুথলির যে ব্যাখ্যাটা, এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে, বুঝছো। ওকে। ও, নবীন মজুমদারকে দেখলাম। নবীন পরীক্ষা কেমন দিলা? নবীন তো সব ক্লাস করে। নবীন পরীক্ষা কেমন দিলা বলো। আচ্ছা, রুই মাছের শ্বসন পদ্ধতি, ঘাস ফড়িং এর শ্বসন পদ্ধতি। দেখো, রুই মাছ অনেক সময় কি করে, রুই মাছ আর ঘাস ফড়িং এই দুটো একসাথে করে দেয়, ঠিক আছে, এই দুইটা একটু দেখবা। হ্যাঁ, দেখো, মাছের শ্বসন অঙ্গ, মানুষের শ্বসন অঙ্গ, অনেকেই হচ্ছে আমরা জানি যে এই চ্যাপ্টার তোমরা অনেকেই হচ্ছে অ্যান্সার করো না, ঠিক আছে, কারণ একটু বড় তো এই জন্য করো না, অনেকেই আমরা জানি, ঠিক আছে। তারপরেও হচ্ছে যেগুলো হচ্ছে মনে করো যে খুব ইম্পর্টেন্ট না, এগুলো একটু দেখেই যাবা, কারণ না দেখলে তো পরে একটু সমস্যায় পড়তে পারো, বুঝছো। সো যেমন হচ্ছে এখানের যে হাইড্রার অন্তর্গঠনের চিত্র, হাইড্রার প্রস্থচ্ছেদের চিত্র, ঠিক আছে। এখানে এই যে এপিডার্মিসের কোষগুলো কি দিয়ে মনে রাখা বলো তো, এটা আমরা এইভাবে মনে রাখি, দেখো খেয়াল করো, নিজ পয়সায় সংগ্রহ করি, নিজ পয়সায় পয়সায় সংগ্রহ করি, সংগ্রহ করি, ঠিক আছে। তাহলে নি দিয়ে কি জানো, নি দিয়ে হচ্ছে নিডোসাইট, এই যে নিডোসাইট, ঠিক আছে, নি দিয়ে হচ্ছে কি নিডোসাইট। আর পয় দিয়ে হচ্ছে, দিয়ে হচ্ছে কি জনন কোষ। আর পয় দিয়ে হচ্ছে কি জানো, পেশি আবরণী কোষ। সাই দিয়ে হচ্ছে কি সংবেদী কোষ, ঠিক আছে। ওই সরি, সাই দিয়ে হচ্ছে স্নায়ু কোষ, আর সং দিয়ে হচ্ছে সংবেদী কোষ। আর গয়রাফলা দিয়ে হচ্ছে কি গ্রন্থি কোষ। আর হ দিয়ে হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল কোষ। সো এগুলো হচ্ছে এপিডার্মিস বা বহিত্বকের কোষ। এখান থেকে প্রশ্ন করে যে কোনটা এপিডার্মিস বা 10 চ্যাপ্টার থেকে 10 চ্যাপ্টার থেকে পুরো কমন। হ্যাঁ, ভালো, তো পরীক্ষা তাহলে ভালো দিছো না? ওকে, ওকে। তারপরে দেখো হচ্ছে এখানে গ্যাস্ট্রোডার্মিসে কি থাকে, দেখো এই যে নিজ পয়সা সংগ্রহ করি না, এখানে নিজ নাই জাস্ট, মানে নিডোসাইড আর জননকোষ এখানে থাকে না, নিডোসাইড আর জননকোষ এখানে থাকে না, বাকিগুলো এখানে থাকে। আর মেসোগিলিয়া তো এই দুইটার মাঝের স্তর, ঠিক আছে। মেসোগিলিয়া কিন্তু অকোষীয়, কোনো কোষ স্তর নেই, ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, তারপরে দেখো পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিক নালী, এগুলো সম্পর্কে বলা হচ্ছে। এই যে পৌষ্টিকতন্ত্র জিনিসটা, পৌষ্টিকতন্ত্রের চারটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, যে স্টোমোডিয়ামের ভেতরে কি কি থাকে, মেসেন্ট্রন, প্রোক্টোডিয়াম, এই যে এখানে যেমন এই যে আইসিআরএ আমরা মনে রাখি, আইসিআরএ মানে ইলিয়াম কোলন রেকটাম অ্যানাস, বুঝছো, এরকম। তারপর ঘাস ফড়িং এর রক্ত সংবহন, শ্বসনের গতিপথ, এগুলো আর কি একটু দেখলে হয়। রুই মাছের হৃৎপিণ্ড। এখন এখান থেকে কিছু এমসিকিউ, যেটা দেখো, নিডারিয়া এবং টিনোফোরা, এরা হচ্ছে দ্বিস্তরী পর্ব, ঠিক আছে।
আচ্ছা, তারপর দেখো অ্যান্টনি ভন লিউয়েনহুক হাইড্রা আবিষ্কার করেন। ক্যালোলাস লিনিয়াস হচ্ছে দেখো লিনিয়াস নামকরণ করেন, আর হচ্ছে লিউয়েনহুক হচ্ছে আবিষ্কার করেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হাইড্রা মুক্ত যে হাইড্রা মাংসাশী প্রাণী, হাইড্রা ভালগারিসের চতুর্দিকে 6 থেকে 10টি কোষিকা থাকে। আচ্ছা, হাইড্রা হচ্ছে কেমন, বর্ণহীন, হলুদ বা বাদামি রঙের হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি সামনে দেখি, হাইড্রার বহির্ত্বকের সবচেয়ে বড় কোষ হলে হচ্ছে পেশি আবরণী কোষ, কারণ পেশি আবরণী কোষটা হচ্ছে দেখা যায় যে পুরা কোষটা জুড়েই এটা থাকে, বুঝছো? তাহলে এই জন্য পেশি আবরণী কোষটা হচ্ছে সব থেকে বেশি বড় কোষ। আচ্ছা, তারপর হচ্ছে এর থেকে আর এখানে আর তেমন কিছু ইম্পর্টেন্ট, এইটা একটু ইম্পর্টেন্ট খুবই, এটা পরীক্ষায় 30 তারিখে তোমাদের পরীক্ষায় এটা আসতে পারে, যে ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে টোটিপোটেন্ট প্রকৃতি। টোটিপোটেন্ট মানে কি, প্রতি 45 দিন অন্তর অন্তর হচ্ছে এরা চেঞ্জ হয়, ঠিক আছে। এদের সব গঠন টঠন চেঞ্জ করতে পারে প্রতি 45 দিন অন্তর অন্তর, এটাকে বলা হয় টোটিপোটেন্ট, ঠিক আছে। আচ্ছা, নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ শুধুমাত্র বহিঃস্তরে বিদ্যমান, এটা কিন্তু অনেকবার আসছে। আর হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষকে সংরক্ষিত কোষ বলা হয়। এই যে কয়টা দাগায় দিয়েছি এখান থেকে এইগুলো দেখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আদর্শ নিডোসাইটের গঠন। আদর্শ নিডোসাইটে কি থাকে, আদর্শ নিডোসাইটে হচ্ছে নেমাটোসিস্ট বা হিপনোটক্সিন, কি এক ধরনের বিষাক্ত তরল পদার্থ থাকে। হিপনোটক্সিন কি দিয়ে গঠিত, মূলত প্রোটিন আর ফেনল দিয়ে গঠিত, ঠিক আছে। এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে, আর আসবে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। নিডারিয়াতে কত 23 ধরনের নেমাটোসিস পাওয়া যায়, এটা কালকে এই যে 30 তারিখ পরীক্ষা এটা আসতে পারে। স্টিনোটিল বা পেনিট্রান্ট হচ্ছে বারবিউল যুক্ত বৃহত্তম নেমাটোসিস হচ্ছে এটা, ঠিক আছে। ভলভেন কি করে, শিকারকে জড়িয়ে ধরে। গ্লুটিন্যান্ট কি করে, এই যে যে তোমার হচ্ছে 4টা যে নেমাটোসিস আছে না, এই 4টা নেমাটোসিস সম্পর্কে বিস্তারিত পড়বা, এইখান থেকে একটা প্রশ্ন তোমাকে দিতে পারে। আচ্ছা, সো নিচের এটা এত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। তারপরে আমরা এখান থেকে যদি দেখি, মেসোগিলিয়া যেটা হচ্ছে হাইড্রার দেহে নমনীয় কঙ্কাল যেটা বলি। আচ্ছা, সিলেন্ট্রন কি, হাইড্রার দেহে ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক হিসেবে পরিচিত। হাইড্রার প্রধান খাদ্যটা কি, দেখো হাইড্রা অনেকগুলো খাবার খায়, যেটাকে আমরা এভাবে মনে রাখতে পারি যে শালা মানে কি, বউয়ের ভাই, বুঝছো? তো শালাটা ছোট 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 ডিম রুটি আনে, ডিম রুটি আনে, ঠিক আছে। তো আমি এরকম একটা ট্রিক্স দিয়ে মনে রাখি যে শালাটা ছোট ছোট ডিম রুটি আনে, তো তাহলে মারা উচিত না বলো শালাকে। তো সা দিয়ে হচ্ছে সাইক্লপস, লা দিয়ে হচ্ছে কি, লার্ভা, ড দিয়ে হচ্ছে ড্যাফোনিয়া, আর ছোট ছোট দিয়ে হচ্ছে ছোট ছোট ক্রিমি। আচ্ছা, তারপরে হচ্ছে কি, ডিম দিয়ে হচ্ছে মাছের ডিম। আচ্ছা, তারপরে হচ্ছে কি, তোমার হচ্ছে রুটি দিয়ে হচ্ছে রুটিফার। আর আনে দিয়ে হচ্ছে অ্যানোলিডস বা খণ্ডকায়িত প্রাণী বলা হয়, অ্যানোলিডস বা খণ্ডকায়িত প্রাণী। কিন্তু যদি প্রধান খাদ্য বলা হয় তাহলে কি, ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী, ঠিক আছে। তাহলে সে প্রাণী আছে অনেকগুলো, কিন্তু প্রধান প্রাণী কিন্তু আলাদা, বুঝতে পারছো? প্রাণী আছে অনেকগুলো, কিন্তু প্রধান যেটা বলা হবে কোনটা, ক্ষুদ্র ক্রাস্টাসীয়। প্রধান খাদ্য হচ্ছে কোনটা, ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে হাইড্রার বহিঃকোষীয় পরিবেশ সিলেন্ট্রন থাকে, অন্তঃকোষীয় পরিবেশ ক্ষণপথযুক্ত। আচ্ছা, তারপর হচ্ছে ফ্লাজেলা কোষ বা ক্ষণপদীয় কোষ থাকে। লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইড্রা কি করে, লুপিং, হামাগড়ি চলন পদ্ধতি, যেমন জোকা বা সৌপকি চলনও বলা হয় এটাকে, খুবই ইম্পর্টেন্ট। আগামীকাল পরীক্ষা হচ্ছে তোমাদের, এই যে আগামীকাল বলতেছি বারবার, যে দেখো এইটা হচ্ছে তোমাদের ইসে আসতে পারে, ঠিক আছে, 30 তারিখে পরীক্ষায়। তারপর হাইড্রা সমারসোল্টিং, শুয়োপোকা কোনটা, এই যে এখানে যেইগুলো দিয়েছি, এই যেগুলো, ঠিক আছে, এইগুলো হচ্ছে পরীক্ষা আসবে এখান থেকে তোমাদের একটা। আচ্ছা, তারপরে দেখো যে হাইড্রার অযৌন যৌন, হাইড্রা কিন্তু দুইভাবেই মানে যৌন দৃঢ়পতা বলি আমরা, তার মানে সে অযৌন যৌন দুইটা পদ্ধতিতে বংশবৃদ্ধি করতে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে তারপরে হচ্ছে কি, হাইড্রার যে একটা মুকুলোদ্গম সমান, মানে মুকুল যে অযৌন জরণ প্রক্রিয়া তাদের মুকুলোদ্গম, এটা সম্পন্ন করতে 2 থেকে 3 দিন সময় লাগে, ঠিক আছে। আচ্ছা, হাইড্রার পরিস্ফুটনকালে গ্যাস্ট্রুলা পর্যায়ে কাইটিনের সিস্ট গঠিত হয়। আচ্ছা, তারপর হচ্ছে যে ওই যে হাইড্রা ভিরিডিসিমা এবং কোলোরাহাইড্রা ভিরিডিসিমার সাথে মিথোজীবিতা ঘটে, যেটা হচ্ছে জো কোলেরা শৈবালটা থাকে। আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে আমরা সামনে দেখি যে ঘাসফড়িং। এখন হচ্ছে দেখো ঘাসফড়িং হচ্ছে 3টা ওসেলি থাকে, ঠিক আছে, ওসেলি বা সরলাক্ষী যেটাকে বলা হয়, কারণ তাদের দুইটা পুঞ্জাক্ষীকে এরকম যুক্ত করে
তিনটা ওসেলি বা সরলাক্ষী দিয়ে, এরকম তিনটা ওসেলি, এখানে আরেকটা থাকে, তিনটা ওসেলি বা সরলাক্ষী থেকে দুইটা থাকে। তাদের কি থাকে? কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প থাকে। ঠিক আছে, ম্যাক্সিলারি পাল্পের কাজ হলো খাদ্যের স্বাদ গ্রহণ করা, ল্যাবিয়াল পাল্প কি সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, আর ল্যাবিয়াম কি করে? খাদ্য ধরে। সো ঘাসফড়িং এর বক্ষে কি থাকে জানো? বক্ষে 2 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকাল থাকে। আর উদরে থাকে কি? উদরে 11টা খণ্ডক থাকে। প্রথম উদরীয় খণ্ডকে কি থাকে? শ্রবণ অঙ্গ। আচ্ছা, সো এখান থেকে 11তম খণ্ডকে কি থাকে? সুপ্রা অ্যানাল প্লেট। নবম খণ্ডকে কি থাকে? সাবজেনিটাল প্লেট বা ওভিপোজিটর। ঠিক আছে, এখান থেকে দেখে চেনা হয় যে সে হচ্ছে পুরুষ নাকি স্ত্রী। আচ্ছা, সো এটা পায়ের অংশ। প্রথমে হচ্ছে ট্রোক্যান্টার, এই যে কক্সা, তারপর ট্রোক্যান্টার, ফিমার, টিবিয়া, টার্সাস। ওকে, তারপরে দেখো এই যে ঘাসফড়িং এর পশ্চাৎ পৌষ্টিক নালীতে কি কি থাকে? আইসিআরএ, ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস। আইসিআরএ আমরা বলি। ঘাসফড়িং এর হেপাটিক সিকা কতটি থাকে? 12টি। ঠিক আছে, আচ্ছা। সো ঘাসফড়িং এর রক্ত সংবহন কেমন হয়? মুক্ত ধরনের। কারণ যাদের রক্তটা হচ্ছে গহ্বর গুলোতে থাকে তাদেরকে বলি আমরা মুক্ত। ঘাসফড়িং এর হৃদযন্ত্র প্রতি মিনিটে 100 থেকে 110 বার হয়। ঘাসফড়িং এর দেহের উভয় পাশে 10 জোড়া বা বলা হয় 20টা শ্বাসরন্ধ্র বা স্পাইরাকাল থাকে। পেরিট্রিম ঘাসফড়িং এর স্পাইরাকালকে ঘিরে রাখে। ট্রাকিয়ার প্রাচীর কেমন হয়? 3 স্তর বিশিষ্ট হয়। নেক্সট, ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ, খুবই ইম্পর্টেন্ট, ম্যালপিজিয়ান নালিকা। এটা পরীক্ষা আগামীকাল আসবে 100%, এটা পরীক্ষা আসবে। ঠিক আছে, আচ্ছা। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী দর্শন একক ওমাটিডিয়াম, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 2000 ওমাটিডিয়াম থাকে। ওমাটিডিয়াম হচ্ছে কর্নিয়া হচ্ছে আলো প্রতিসরণ করে। এইগুলো, এই যে কটা জায়গায় দিয়েছে এগুলোই পরীক্ষায় পড়বে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এই যে অসম্পূর্ণ রূপান্তর, সম্পূর্ণ রূপান্তরের ছকটা, এই দুইটা থেকে পরীক্ষা আসবে। ঠিক আছে, ঘাসফড়িং এর কত সময় লাগে? আচ্ছা, ঘাসফড়িং এর লিঙ্গ নির্ধারণ নীতি কোনটা? এইটা। অভিপোজিটর, ডিম্বাণু কেমন, ডায়াপজের সময়কাল 3 সপ্তাহ, এই যেগুলো দেখাই দিয়েছি, জাস্ট এইগুলা। ওকে, নেক্সট হচ্ছে যদি দেখি আমরা যে রুই মাছের পছন্দের খাবার হচ্ছে প্লাংটন জাতীয় খাবার। 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুই মাছ বাঁচতে পারে না। আর রুই মাছের পাখনা থেকে 100% প্রশ্ন আসবে। রুই মাছের পাখনা, রশ্মির সংখ্যা। রুই মাছ পাখনা, পাখনায় কয়টা কি রশ্মি থাকে? এই জায়গা থেকে, এই যে জায়গা থেকে যে কোথায় কয়টা কি রশ্মি থাকে এইগুলো থেকে প্রশ্ন আসবে পাখনার মধ্যে। ঠিক আছে, কোথায় 16 থেকে 17টা, 14 থেকে 15টা, এই জায়গা থেকে একদম 100% প্রশ্ন আসবে তোমাদের। সো রুই মাছের রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট। ঠিক আছে, এরা হচ্ছে এক চক্রীয় সংবহন বলা হয়, একদিকেই যায়। তারপর হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা 2টা। রুই মাছের হৃৎপিণ্ডে কি থাকে? অলিন্দ এবং নিলয় থাকে। রুই মাছের রক্ত সংবহনের গতিপথটা, এটাও খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে এটাও। ঠিক আছে, আচ্ছা। সো অ্যাফারেন্ট ধমনী, এটা রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে কি? ফুলকা। 8টা থাকে, 5টা, এইটা, এই কয়টা দেখলে হচ্ছে। নেক্সট হচ্ছে বায়ুথলি বা পটকা, যেটার মাধ্যমে হচ্ছে ওরা হচ্ছে কিছুটা অক্সিজেন জমা রাখে এটার মাধ্যমে। ঠিক আছে, নিউমেটিক নালী বলা হয় এটাকে। তারপরে এখানে যদি এইটা এবং এইটা, দ্রুত আমি তোমাদেরকে ছেড়ে দিব, এটা 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 এই জায়গাটা একটু পড়বো ভালো করে। ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো করে দেখবো, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, এই তো শেষ। ঠিক আছে, সো এই যেগুলোর শর্টকাট সাজেশন দিলাম যে তোমাদের যেহেতু পরীক্ষা, একটা দিনই সময় আছে, সময় নষ্ট করার কোনো দরকার নেই। জাস্ট যেইগুলো দিয়েছি এইগুলো হচ্ছে পড়ে ফেলবে। সো কারা কারা শেয়ার করছো এটা জানাই দিও, তাহলে হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে এই যে আজকের যে ক্লাসটা যেটা দেখাইলাম আমরা, এটা হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, ওকে। সবাই হচ্ছে এডুকেশন সায়েন্স এই গ্রুপটাতে ইয়ে করো, মেসেজ দিও যে পিডিএফ দরকার, তাহলে হচ্ছে দিয়ে দিব। আর হচ্ছে আমরা সবগুলো চ্যাপ্টার কিন্তু পড়াইছি। ঠিক আছে, ওইগুলোরটাও দিয়ে দিব, সমস্যা নেই।
ওকে, ঠিক আছে, সবাই থাকো তাহলে, ক্লাস শেষ করে দেই।